আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমাদের টার্গেট ডিএমসির ফ্রি উইকের ফার্স্ট ক্লাসে। এবং আজকে ইনশাল্লাহ আমরা কোষ রসায়ন পর্ব 1 দিয়ে শুরু করব। তোমাদের জন্য টার্গেট ডিএমসির পক্ষ থেকে একটা ফ্রি উইক আয়োজন করেছি আমি। গতকালকে তোমাদের একটা বড় এক্সাম ছিল, তোমরা অনেক স্টুডেন্ট এখানে পার্টিসিপেট করেছো, এবং আজকে ইনশাল্লাহ তোমাদের জন্য আমাদের ফ্রি উইকটা শুরু হতে যাচ্ছে। কোষ রসায়ন পর্ব 1, এরপর কালকে কোষ রসায়নের পর্ব 2, এরপর জৈব রসায়ন পুরোটা ইনশাল্লাহ আমি শেষ করব, তোমাকে একদম ভালো মতো 3টা পর্বে ভাগ করে জৈব রসায়ন পড়াই দিব। সো তুমি যদি এই ক্লাসগুলো রেগুলারলি করো, তোমার কোষ রসায়নের মতো একটা কঠিন অধ্যায়, এর পাশাপাশি জৈব রসায়নের মতো কেমিস্ট্রির সবচেয়ে বড় অধ্যায় এবং সবচেয়ে কম্পারেটিভলি কঠিন বলে স্টুডেন্টরা চিন্তা করে, ওই অধ্যায়টা ইনশাল্লাহ খুব ভালো করে দেখবা, তোমার প্রিপারেশন হয়ে যাচ্ছে। এবং খুবই ইম্পর্টেন্ট, তোমরা এরপরেই কিন্তু জিকের একটা অ্যানালাইসিস ক্লাস পাবা। ফারিয়া আপু তোমাদের জন্য জিকের অনেক জিকের সুন্দর করে গুছিয়ে তোমাদের জন্য ক্লাসটা নিবে ইনশাল্লাহ। সো তোমরা জিকের একটা ভালো ক্লাস পাবা। এবং এরপরে তোমাদের জন্য ফিজিক্সের 2টা ক্লাস আমরা রেখেছি, একটা মহাকর্ষ অভিকর্ষ আর একটা হলো স্থির তড়িৎ। সো আলটিমেটলি প্রায় 8 দিন ব্যাপী আমাদের এই টার্গেট ডিএমসির ফ্রি ক্লাসগুলো তোমাদের সবার ইনশাল্লাহ প্রিপারেশনটাকে অনেক বেশি ইজি করে দিবে। তুমি কঠিন অধ্যায়গুলো তুমি যদি শুরুতে এই কোষ রসায়ন বা জৈব রসায়ন এই অধ্যায়গুলো ভালো করে শেষ করতে পারো, তোমার সামনে অ্যাডমিশন জার্নিতে ডেফিনেটলি অনেক ভালো একটা তোমার জন্য বুস্ট আপ এটা ডেফিনেটলি করবে তোমাকে। সো এই জন্য তোমাদের জন্য আমরা সুন্দর করে টার্গেট ডিএমসির এই উইকটা সবার জন্য ফ্রি করে দিয়েছি। এবং প্রত্যেক দিন কিন্তু তোমরা যারা এই ক্লাসটা করবা, এরপর দিন অর্থাৎ অধ্যায়টা শেষ হওয়ার পরে কোষ রসায়নের একটা পরীক্ষা হবে, জৈব রসায়নের পরীক্ষা হবে, এরপরে আমরা যখন ফিজিক্স পড়াবো সেগুলো পরীক্ষা হবে, এবং সেই পরীক্ষায় যারা টপ করবে তাদের জন্য কিন্তু পুরস্কার থাকবে। তো সব কিছু মিলিয়ে এই টার্গেট ডিএমসি আমাদের আইসি উইকটাই এবছর টার্গেট ডিএমসি ফ্রি উইক হিসেবে তোমাদের জন্য ভাইয়া নিয়ে আসছি। তোমাদের সাথে আছি আমি ডক্টর মোহাম্মদ আবরার হামিম, এবং ইনশাল্লাহ তোমাদের এই টার্গেট ডিএমসি 6.0 25 এবং 26 ব্যাচের জন্য এই পূর্ণাঙ্গ মেডিকেল ব্যাচে চিফ অ্যাডভাইজার মানে আলটিমেটলি সার্বিক তত্ত্বাবধানে আমি আছি তোমাদের সাথে এই টার্গেট ডিএমসি 6.0-তে। এবং ভেরি ইম্পর্টেন্ট যে আমরা এই কোর্সে তোমরা যদি 25 তারিখের মধ্যে ইনশাল্লাহ ভর্তি হও, তোমরা কিন্তু এই যে বর্তমান অফারে 4500 টাকায় বই সহ একদম পুরো কোর্স এটা কিনতে পারবা। 25 তারিখের পর থেকে এই কোর্সের প্রাইস বেড়ে যাবে। সো যারা কোর্সে এনরোল করো, ভালো ক্লাস চাও, ভালো ডেডিকেটেড মেন্টর চাও, আমাদের অলরেডি মেন্টররা কিন্তু টেলিগ্রাম গ্রুপগুলোতে, ফেসবুক গ্রুপগুলোতে, প্রাইভেট গ্রুপে কাজ করতেছে, এবং তারা কিন্তু স্টুডেন্টদের যত প্রশ্ন আছে, যত রকমভাবে মোটিভেশন দরকার হয়, যে সব জায়গায় স্টুডেন্ট আটকে যায়, সব বিষয়ে গাইডলাইন দিয়ে যাচ্ছে। ঢাকা মেডিকেলের একজন হচ্ছে টিম লিডার, সেভাবে পুরো মেন্টর টিম কাজ করছে। সাথে তোমাদের জন্য আমাদের টিচার্স প্যানেল তো সম্পূর্ণ আলহামদুলিল্লাহ রেডি আছে। তো তোমরা ইনশাল্লাহ কোর্সে এনরোল করলে, যত আগে এনরোল করবা তুমি আর্কাইভে ক্লাসগুলোর অ্যাক্সেস পেয়ে যাবা। আর্কাইভে আমার পুরো একক আর্কাইভ দেওয়া আছে, একদম মেডিকেলের ম্যাক্সিমাম ক্লাস আমার যতগুলো একক নেওয়া আছে আমার একক আর্কাইভ, সাথে হৃদয়ের একক আর্কাইভ দেওয়া আছে। তো তোমার যে ভাইয়ের ক্লাস করতে ইচ্ছা হয় তুমি কিন্তু ডাবল ট্রিপল ক্লাস করার সুযোগ পাচ্ছ। সো তোমার যেটা প্রয়োজন তুমি আর্কাইভ থেকে ওই ক্লাসের অ্যাক্সেস পেয়ে যাচ্ছ, ওইটা করে ফেলতে পারবা। ঠিক আছে, সো আমি শুরু করতে চাই আমাদের আজকের ক্লাস কোষ রসায়নের পর্ব 1। এবং ইনশাল্লাহ তোমরা যদি মনোযোগ দাও, তোমাদের ইনশাল্লাহ সুন্দর করে এই প্রথম পর্বের প্রত্যেকটা এমসিকিউ ইনশাল্লাহ ভালো মতো ক্লিয়ার হবে। তবে আমি বলে দিই, মেডিকেলের জন্য কিন্তু গদ বাঁধা সব লাইন পড়তে যাওয়া যাবে না। এটা যারা করে তারা কিন্তু চান্স মিস করে, কারণ সব লাইন পড়ে তুমি কি মনে রাখতে পারবা? ইট ইজ নট পসিবল। সো সব লাইন পড়তে যাওয়া যাবে না, বরঞ্চ যে সকল লাইন মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট ওইটা ভালো করে মুখস্থ করে কয়েক ধাপে রিভিশন দিতে হবে। তো অনেকেরই অনেক প্রশ্ন থাকে যে ভাই কিভাবে পড়বো। আমি আজকে তোমাকে ইনশাল্লাহ ক্লাসের সাথে দেখাই দিব যে আমরা আসলে কিভাবে অধ্যায়টা পড়বো, কারণ প্রত্যেকটা অধ্যায়ের পড়ার টেকনিক কিন্তু আলাদা, প্রত্যেকটা অধ্যায়ের কনসেপ্ট আলাদা, প্রত্যেকটা কোনো অধ্যায় দেখা গেছে অনেক বৈশিষ্ট্য আছে, কোনো অধ্যায় অনেক ছক আছে। তো ওই অধ্যায়গুলোতে ওগুলো বেশি ইম্পর্টেন্ট দিয়ে পড়তে হয়। তাহলে যে সকল অধ্যায় যেভাবে পড়লে ভালো হয় তুমি ইনশাল্লাহ ক্লাসের মধ্যেই জানতে পারবা। সো এই ক্লাসটা যারা করবা তারা একটা আইডিয়া পেয়ে যাবা যে ওভারঅল মেডিকেলের জন্য একটা অধ্যায়ে তোমার অ্যাপ্রোচ কী হওয়া উচিত। এবং বলে রাখি, তোমরা যদি ইনশাল্লাহ পরীক্ষা এখানে আমার টার্গেট ডিএমসিতে ক্লাস করো, ক্লাসের পরে কিন্তু অবশ্যই ভাই তোমাকে এক্সাম দিতে হবে, কারণ এই এক্সাম দেওয়ার উপর আমি কিন্তু অনেক গুরুত্ব দিচ্ছি। কেন? কারণ এক্সামের টার্গেটে তোমার বাসায় ওই অধ্যায়টা পড়া শেষ হবে, এবং আমি এমনভাবে রুটিনটা সেট করেছি যেন তুমি সুন্দর মতো প্রত্যেক দিন ক্লাস যতটুকু পড়া তুমি একদিনে পড়তে পারবা,
ওইভাবে সেট করে দিয়েছি। সাথে জিকে, ইংলিশে ক্লাস সব কিছু মিলিয়ে টার্গেট ডিএমসি 6.0 তোমার জন্য ইনশাল্লাহ একটা খুব ভালো একটা কোর্স হতে যাচ্ছে। এবং তোমরা যারা ইনশাল্লাহ নিয়মিত ক্লাস করবা, নিয়মিত প্র্যাকটিস করবা, তোমরা কিন্তু ভর্তি হলে 5টা বই ফ্রিতে পেয়ে যাচ্ছ। 5টা বই, 3টা প্র্যাকটিস বুক, একদম একদম গুছানো, মানে প্রত্যেকটা অধ্যায়ের 50-100টা প্রশ্ন, যে প্রশ্নগুলো না পড়লেই না, এরকম ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়ে আমরা প্র্যাকটিস বুকগুলো সাজিয়েছি, যেন তুমি ওই গদ বাঁধা কয়েক লাখ প্রশ্ন প্র্যাকটিস করে তো আর তুমি মনে রাখতে পারবে না ভাই। এবং ওগুলো করে চান্স পাওয়া আসলে হয়ও না, এগুলো মিথ্যা কথা। সো তুমি আসলে মেইন বইটা ভালো করে পড়বা, মূল বই আসলে তোমার সম্বল। এই মূল বইয়ের দাগানো লাইনগুলো ভালো মতো আত্মস্থ যদি করতে পারো, তুমি এরপরে প্র্যাকটিস বুক থেকে 50টা প্রশ্ন প্র্যাকটিস করলা, তারপর তুমি আমাদের এখানে 50টা প্রশ্ন এক্সাম দিলা। সো ওভারঅল তোমার কিন্তু একটা ভালো প্রিপারেশন ইনশাল্লাহ হয়ে যাবে। এরপরে তুমি কয়েক ধাপে কয়েকবারে রিভিশন দিবা। যত বেশি রিভিশন দিবা, ওই পড়াগুলো তোমার তত বেশি ভালো করে মনে থাকবে ইনশাল্লাহ। ওকে ভাইয়া, শুরু করি আমাদের আজকের ক্লাস। বিসমিল্লাহির রহমানির রহিম। সো কোষ রসায়নের প্রথম পর্ব আজকে, কালকে ইনশাল্লাহ দ্বিতীয় পর্ব। এরপরে জৈব রসায়ন, কেমিস্ট্রির তোমাদের যে ভয়ের লাগে সেই জৈব রসায়ন ইনশাল্লাহ আমি A to Z পুরোটা পড়াই দিব। মেডিকেলের জন্য যা যা লাগবে সব কিছু তোমরা জাস্ট ক্লাস ফলো করলে ইনশাল্লাহ হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়াল করে দেখো ভাই, ফার্স্ট অফ অল এই অধ্যায়ের মধ্যে অনেক কিছু আছে। তো আমরা কার্বোহাইড্রেট যে টপিকটা আছে, সাধারণত এই কার্বোহাইড্রেট টপিকটা অনেক বড় হওয়ার কারণে এটাতে স্টুডেন্টরা একটু আটকায়। লিপিড, অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন, সুক্রোজ, এনজাইম। এখানে এনজাইম টপিকটা খুবই সহজ, কিন্তু এখান থেকে প্রশ্ন অনেক বেশি আসে। খুবই ইম্পর্টেন্ট এনজাইম টপিক, খুবই ইম্পর্টেন্ট কার্বোহাইড্রেট টপিক। ওকে, তাহলে আমি টপিকগুলো একটু মার্ক করে দিচ্ছি। তাহলে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এখানে কার্বোহাইড্রেট টপিক, খুবই ইম্পর্টেন্ট হচ্ছে এনজাইম টপিক। আর ওই প্রোটিনের মধ্যে কিছু উদাহরণ আছে, কিছু উদাহরণ লাগে, সব পড়ে পারবা না। যতটুকু পড়লে মাস্ট তুমি ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবা, অতটুকু আমরা অ্যান্সার করবো। ওকে, তাহলে আমরা আজকে কার্বোহাইড্রেট দিয়ে ইনশাল্লাহ শুরু করব। খেয়াল করে দেখো, বইয়ের শুরুতে মানব দেহে একটু নর্মাল পানির পরিমাণ দেয়া আছে, যে মানুষের প্রোটোপ্লাজমের শতকরা 60 থেকে 90% পানি। এখন দেখো এই প্রোটোপ্লাজমের কত পার্সেন্ট পানি, এটা কিন্তু বইয়ে আরো অনেক জায়গায় আছে। অধ্যায় 1-এ দেয়া আছে 70 থেকে 90% পানি। তাহলে খেয়াল করো, অধ্যায় 1-এ এই পরিমাণটা দেয়া আছে 70 থেকে 90% পানি। এখন কথা হচ্ছে ভাইয়া, আমরা কোনটা দাগাবো? তো এটা আসলে তোমাকে আমি স্পষ্টভাবে বলে দিই, যখন তুমি উদাহরণ অপশনগুলো তুমি পাবা, তুমি দেখবে এগুলো নিয়ে ভয় টেনশনে কিছু নাই। সবাই এসব প্রশ্ন নিয়ে টেনশন করে, প্যাচ জায়গাগুলো, ওই প্যাচ জায়গাগুলো মেডিকেলে আসেই না। এটা হচ্ছে সহজ সমাধান। এটা সমাধান না, এটা আসলে সত্য কথা। সেকেন্ড কথা হচ্ছে, তুমি দেখবা যে 60 থেকে 90, 70 থেকে 80, মানে এমন অপশনগুলোই তোমার থাকবে, যে অপশনগুলো তুমি মোটামুটি 2টার মধ্যে একটা দেখবা তোমার অপশনের মধ্যে আছে। তো তখনও তোমার কাজটা আরো ইজি হবে। আর হচ্ছে যে প্রায় কথাটা তুমি উল্লেখ, এই প্রায় ওটা দাগ দিতে পারো, তখন 60 থেকে 90 দাগাবা। সো আলটিমেটলি তোমার অপশনের মধ্যে 90 কথাটা থাকবেই। তো প্রোটোপ্লাজমের পানির ভাগ কত, 90 কথাটা থাকবেই। তুমি ওটা দেখলে ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবা। হ্যাঁ, 60 থেকে 90 আর 70 থেকে 90 যেটা থাকুক। চলে আসি, 17টা মৌল কথা আছে। এটা আমাদের আসলে এখান থেকে পড়তে হয় না, আমরা সবাই জানি। আমরা মোটামুটি যে আমাদের ম্যাক্রোমৌল, মাইক্রোমৌল, এগুলো অধ্যায় 9 উদ্ভিদ শারীর তত্ত্ব থেকে পড়ি। তো এটা আমাদের এখানকার মূল অংশ না, আমরা যাবো না। খুবই ইম্পর্টেন্ট, উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয় এলিমেন্ট, অত্যাবশ্যকীয় উপাদান কয়টা? 92টা। খেয়াল করে দেখো, তাহলে আমাদের দুইটা ইম্পর্টেন্ট জায়গা, একটা হচ্ছে অত্যাবশ্যকীয় উপাদান। এই অত্যাবশ্যকীয় এলিমেন্ট বা অত্যাবশ্যকীয় উপাদান হচ্ছে 92টা, এবং সেখানে এই 92টা এলিমেন্টের মধ্যে 96% বস্তুই 4-5টা জিনিস, 4-5টা নর্মাল কাঠামো নিয়ে, নর্মাল অণু নিয়ে গঠিত। এবং এই কয়েকটা তুমি যে মোটামুটি জানো, তাহলে সবগুলোর মধ্যে কমন, প্রায় ম্যাক্সিমাম বস্তুর মধ্যে আছে, 96% বস্তুর মধ্যেই কিছু পরমাণু আছে, কিছু অণু আছে কমন। এবং সেগুলো মনে রাখার জন্য তুমি এইভাবে মনে রাখবা, জৈব যৌগ আমরা যখন পড়ি বা গ্লুকোজের সংকেত পড়ি, গ্লুকোজের সংকেত চিন্তা করো, গ্লুকোজের সংকেতটা কি? C6H12O6, তাই না? আমরা যখন কার্বোহাইড্রেট পড়বো, আমরা দেখবো যে এরকম কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। তাহলে এই 3টা মৌল থাকবেই, কার্বন থাকবে, অক্সিজেন থাকবে, হাইড্রোজেন থাকবেই। সাথে এই বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে যে গ্যাস আছে, নাম কি তার? নাইট্রোজেন। অলমোস্ট 78%-এর বেশি। এই বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে যে গ্যাস আছে, সেও কিন্তু এই 3টার সাথে অবস্থান নিয়েছে। তাহলে আরেকটা হচ্ছে নাইট্রোজেন। তাহলে আমরা কিভাবে মনে রাখবো? পরীক্ষায় প্রশ্নটা এইভাবে আসতে পারে যে সবচেয়ে বেশি পরিমাণে কোন উপাদানটি থাকে বা অল্প পরিমাণে কোনটি থাকে। তো দেখা যাবে 3টা অপশন দিয়ে আরেকটা দিছে, অন্য একটা দিয়ে তোমাকে কনফিউশনে ফেলানোর চেষ্টা করবে। তুমি মনে রাখবা যে গ্লুকোজ লিখতে আমরা যে সংকেতটা পড়ি, মানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এই 3টা মৌল থাকবেই। সাথে বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে যেই গ্যাস, তার নাম কি? নাইট্রোজেন, 78%। এটা অবশ্যই আছে। তাহলে এই 4টা মোটামুটি ম্যাক্সিমাম বস্তুর মধ্যে আছে, বাকিগুলো অল্প পরিমাণে। আচ্ছা, পরমাণু সংখ্যা লাগবে না,
আমরা এখানে এগুলো আমাদের খুবই ইজি কেমিস্ট্রি পড়া। রাসায়নিক বন্ধন 3 প্রকার, আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, হাইড্রোজেন বন্ধন, এগুলো আমরা এখানে আসলে পড়ার কোনো প্রয়োজন নাই, কেমিস্ট্রির ন্যূনতম জ্ঞান আছে, তোমরা এটা পারো। আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধনের পাশে লিখে রাখো ফন, অর্থাৎ হাইড্রোজেন বন্ধন দিবে তিনটা পরমাণু, ফ্লোরিন, অক্সিজেন এবং নাইট্রোজেন। ফন এই 3টা মূল হাইড্রোজেন বন্ধন দিবে, হাইড্রোজেন বন্ধন গঠন করবে। হাইড্রোজেন বন্ডের পাশে তুমি লিখে রাখো ফন। এটা পরীক্ষায় আসে, নিচের কোনটি হাইড্রোজেন বন্ধন করে না, হাইড্রোজেন বন্ধনে অংশ নেয় না। তাহলে ফন দিয়ে মনে রাখবা ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, এই 3টা হাইড্রোজেন বন্ধনে অংশগ্রহণ করে, হাইড্রোজেন বন্ধন গঠন করে। তাহলে ফন দিয়ে আমরা মনে রাখবো কিভাবে, ফন, ফ্লোরিন, অক্সিজেন এবং নাইট্রোজেন। এবার আসি, এগুলো কিছু না, সমযোজী বন্ধন মানে উভয় ইলেকট্রন শেয়ার করতেছে, এগুলো নাথিং। চলে আসি আমরা এখানে কয়েকটা জিনিস দেখবো, যে হাইড্রোজেন বন্ধন অলরেডি বলা হয়েছে, এগুলো লাগবে না। পেপটাইড বন্ধন খুবই ইম্পর্টেন্ট, 3 স্টার। পেপটাইড বন্ধন, পেপটাইড বন্ধন কি? পেপটাইড বন্ধন, পথে পেপটাইড, পথে প্রোটিন, পথে পেপটাইড, পথে প্রোটিন। তাহলে প্রোটিনের মধ্যে যে বন্ধন, এটাই আসলে পেপটাইড বন্ধন। এই কথাটা মানে কি? আমরা সবাই জানি প্রোটিন তৈরি হয় মূলত অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড দিয়ে। প্রোটিন তৈরি হয় কি দিয়ে? অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড দিয়ে। এই যে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড একটার সাথে একটা যুক্ত হয়, এই যুক্ত হয় কোন বন্ধন দিয়ে? পেপটাইড বন্ধন। তাহলে প্রোটিন তৈরি হওয়ার জন্য যে অসংখ্য অ্যামাইনো অ্যাসিড লাগে, এই অ্যামাইনো অ্যাসিডের মাঝে যে বন্ধন, সেই বন্ধনটাই হচ্ছে পেপটাইড বন্ধন। তো 2টা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে সৃষ্টকার বন্ধনই হচ্ছে পেপটাইড বন্ধন। হ্যাঁ, এবং এটা এক ধরনের সমযোজী বন্ধন, কোভ্যালেন্ট বন্ড। ওকে, তাহলে আমরা যখন বন্ধনটা দেখাবো তখন আরো ভালো বুঝতে পারবা। তো সহজ কথা, 2টা অ্যামাইনো অ্যাসিডের মাঝে যে বন্ধন, পেপটাইড বন্ধন। বা এটা একটু অন্যভাবে আসতে পারে, যে প্রোটিন তৈরিতে প্রোটিনের মধ্যে কোন বন্ধন আছে? উত্তর হচ্ছে পেপটাইড বন্ধন। পথে পেপটাইড, পথে প্রোটিন, কারণ অ্যামাইনো অ্যাসিডগুলো মিলেই তো প্রোটিন তৈরি করে, রাইট? আচ্ছা, এবার আসি গ্লাইকোসাইডিক বন্ধন। তুমি গ্লাইকো মানে বুঝো শর্করা, আমরা গ্লাইকো বলতেই গ্লাইকোজেন, আলটিমেটলি সবাই কিন্তু শর্করাকেই বুঝি, রাইট? গ্লাইকো বলতে আমরা সবাই শর্করার কথাই বুঝি, গ্লাইকো মানে শর্করা। তাহলে গ্লাইকোসাইডিক বন্ধন মানে শর্করার মধ্যে বন্ধন, সহজ কথা, শর্করার ভিতরে যে বন্ধনটা আছে। তার মানে এই যে মনোস্যাকারাইড মানে এক শর্করা, তাহলে গ্লুকোজ, একটা গ্লুকোজের সাথে আরেকটা গ্লুকোজ, এই যে একটা গ্লুকোজের সাথে আরেকটা গ্লুকোজ, তারা যে বন্ধন দিয়ে যুক্ত হবে, এইটাকে আমরা বলি গ্লাইকোসাইডিক বন্ধন। তাহলে গ্লাইকো মানেই শর্করা, সো শর্করার মাঝে যে বন্ধন, সেই বন্ধনের নাম গ্লাইকোসাইডিক বন্ধন। প্রোটিনের মাঝে বন্ধন পেপটাইড বন্ধন। নেক্সট চলে আসি কার্বোহাইড্রেট। খেয়াল করে দেখো, কার্বোহাইড্রেট বলতে হাইড্রেটস অফ কার্বন, কার্বনের জ্বালান। আমরা নর্মালি একটা সংকেত আমরা ধারণা করে নিই, যে কার্বনের সাথে পানি, কার্বন এবং পানি, এটা হচ্ছে কার্বোহাইড্রেটের একটা বেসিক থিম নিয়ে এটা কাজ করছিল। যদিও এটা অনেকগুলো মানে কিছু আসলে এই অনুপাতটাকে ফলো করে, কেউ ফলো করে না। খেয়াল করে দেখো, তো এখানে কার্বনের হচ্ছে নর্মালি 1, হাইড্রোজেন হচ্ছে 2টা, আর অক্সিজেন 1টা। তাহলে নর্মালি অনুপাতটা 1:2:1 ধরা হয়। তাহলে বলা হয়ে থাকে কার্বোহাইড্রেটের সাধারণ অনুপাত, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের মধ্যকার সাধারণ অনুপাত হচ্ছে 1:2:1। কিন্তু মনে রাখতে হবে ভাই, এই যে 1:2:1 বললাম, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ফলো করে না। এটা আমি দেখবো, এখন দেখাচ্ছি। যেমন ধরো গ্লুকোজ, ফর এক্সাম্পল গ্লুকোজ কিন্তু ভাই এটা ফলো করে, যে খুবই সিম্পল, C6H12O6, তাই না? সো আমি 6 দিয়ে যদি সবগুলোকে ভাগ করি, 1:2:1, গ্লুকোজ ফলো করছে, ভেরি গুড। কিন্তু তোমরা সবাই সুক্রোজ চিনো, সুক্রোজ বা চিনি, আমরা চিনি খাই, সুক্রোজ বা চিনি, এই চিনির সংকেত হচ্ছে C12H22O11। তাহলে এটা কি কোনোভাবে 1:2:1 ফলো করছে? করে নাই। কিন্তু ফলো না করলেও এটা এক ধরনের শর্করা। তো ব্যতিক্রম ধর্মী এই অনুপাত, বুঝতেই পারছো, অনেক ব্যতিক্রম আছে, এটা সবাই ফলো করবে এমন না। তো মনোস্যাকারাইডগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে ফলো করে, মানে এক শর্করা যারা আছে, ছোট যারা আছে, ওরা ফলো করে। আবার দেখো, এই শর্করা এই সংকেতটা ফলো করলেও সে শর্করা নাও হইতে পারে। যেমন তোমরা সবাই অ্যালডিহাইড চিনো, এই যে ফর্মালডিহাইড, 1 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, এটা হচ্ছে ফর্মালডিহাইড বা মিথানেল। ওকে, এই মিথানেলের বেলায় খেয়াল করো, কার্বন আছে 1টা, হাইড্রোজেন 2টা, অক্সিজেন 1টা। কিন্তু এটা কি শর্করা? না ভাই, এটা তো অ্যালডিহাইড, এটা নর্মালি মিথানেল, ফর্মালডিহাইড। সো এটাও কিন্তু অনুপাতটা থাকা সত্ত্বেও এটা শর্করা না। তার মানে এই অনুপাতটা সার্বজনীন না। তবে পরীক্ষায় যদি আসে যে কার্বোহাইড্রেটের সাধারণ অনুপাত কোনটা, তখন তুমি দেখাবা 1:2:1। এবং কোনটি ব্যতিক্রম, এবং এটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে পরীক্ষায় আসে, কোনটা ব্যতিক্রম? সুক্রোজ বলতে আমরা কোনটাকে বুঝি? খাবার চিনি। সুক্রোজ বলতে আমরা কোনটাকে বুঝি? চিনি কি চিনি, যে খাবার চিনি, এই চিনি কি বুঝি, তাই না? আমরা চিনিকে সুক্রোজ বলি। তো চিনির সংকেতটা মনে রাখবা, খুবই সহজ সংকেত, খুবই ইম্পর্টেন্ট সংকেত। চিনি কিন্তু এই রুলস ফলো করে না। তো আলটিমেটলি পরীক্ষা এটাই আসে, সবাই ভালো করে দাগ দিয়ে রাখো সুক্রোজের গায়ে, হ্যাঁ, খুব ভালো করে দাগ দিয়ে রাখো, এখান থেকে প্রশ্ন আসলে এটাই আসে। আচ্ছা, এবার আসি
হাইড্রেটস অফ কার্বন, কার্বনের জলায়ন, বাংলা লাইন, কার্বনের জলায়ন, কার্বন আর পানি, কার্বনের জল, জল মানে পানি, তাই না, কার্বনের জলায়ন, এটা অলরেডি বলছি ভাইয়া, সেটা আলাদা করে বলার কিছু নাই। খুবই ইম্পর্টেন্ট, 5 স্টার ডাক দাও, অধিকাংশ উদ্ভিদের শুকনো ওজনের কত পার্সেন্ট কার্বোহাইড্রেট? খুবই ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম উদ্ভিদের শুকনো ওজনের 50 থেকে 80% হচ্ছে কার্বোহাইড্রেট, আর যদি বলে কত পার্সেন্ট প্রোটিন, সেটা হচ্ছে 50%। তাহলে কার্বোহাইড্রেট এবং প্রোটিন মিলিয়ে আসলে ম্যাক্সিমাম জায়গাটা, ম্যাক্সিমাম শরীর গঠিত হয়ে গেছে। তাহলে কার্বোহাইড্রেটের পরিমাণ হচ্ছে 50 থেকে 80%, আর যদি শুধু প্রোটিন বলে সেটা পরিমাণ হচ্ছে 50%। তাহলে খেয়াল করে দেখো, অধিকাংশ উদ্ভিদের শুকনো ওজনের কত পার্সেন্ট কার্বোহাইড্রেট? সিএইচ দিয়ে আমি মূলত কার্বোহাইড্রেট বোঝাচ্ছি। আমাকে বলো যে কত পার্সেন্ট কার্বোহাইড্রেট? ভাই অলরেডি বলেছি 50 থেকে 80%। তাহলে অধিকাংশ উদ্ভিদের শুকনো ওজনের কত পার্সেন্ট কার্বোহাইড্রেট? 50 থেকে 80%, 50 থেকে 80 ভাগ, শতকরা 50 থেকে 80 ভাগ কার্বোহাইড্রেট। কয়েকবার পড়লে এটা মনে থাকবে। আচ্ছা, তো প্রাণী দেহে আমরা সবাই জানি, প্রাণী দেহে আমাদের অনেকগুলো মেইনলি কার্বোহাইড্রেট, আমাদের প্রাণী দেহের জন্য সঞ্চিত শর্করার নাম হলো গ্লাইকোজেন। প্রাণী দেহের সঞ্চিত শর্করা কোনটা? গ্লাইকোজেন, এবং সেটা আমাদের যকৃতে, পেশিতে জমা থাকে। তো প্রাণী দেহের সঞ্চিত খাদ্য যকৃত, পেশিতে জমা থাকে। দুধের মধ্যেও থাকে ল্যাকটোজেন, আমরা সবাই জানি দুধ বলতে ল্যাক্টো, এই দুধ বলতে আমরা ল্যাকটোজ। হ্যাঁ, সবসময় দুধের কথা বললে দুধের শর্করা হচ্ছে মোটামুটি ল্যাকটোজ, দুধের শর্করা বললেই ল্যাকটোজ। তাহলে আমরা দুধের শর্করা বললেই একটা জিনিস সব জায়গায় দেখবা, দুধ রিলেটেড কোনো এমসিকিউ আসলে ল্যাক্টো 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 ওয়ার্ডটা আছেই। সো দুধের শর্করা এমনকি বিভিন্ন ব্যাকটেরিয়ার নাম যখন পড়বা দেখবা দুধের সাথে সংশ্লিষ্ট ল্যাক্টো শব্দটা আছেই। সো দুগ্ধ শিল্পে বা দুধে ল্যাকটোজেন খুবই কমন একটা শর্করা। ওকে, তাহলে প্রাণীদেহের সঞ্চিত খাদ্য কোনটা? সবাই আমাকে কমেন্ট করে জানাবা, তাহলে তোমার ক্লাসের মধ্যে মুখস্থ হয়ে যাবে। তাহলে ফার্স্ট অফ অল প্রথম প্রশ্ন হচ্ছে প্রাণীদেহের সঞ্চিত খাদ্য কোনটা? প্রাণীদেহের সঞ্চিত খাদ্য হলো গ্লাইকোজেন। যারা কমেন্টে উত্তর করতে পারছো ভেরি গুড। সেকেন্ড প্রশ্ন সবাই উত্তর করার চেষ্টা করবা, মুখস্থ হয়ে যাবে, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, যে উদ্ভিদের শুকনো ওজনের শুষ্ক উদ্ভিদের কত পার্সেন্ট কার্বোহাইড্রেট? শতকরা কত পার্সেন্ট বা শতকরা কত ভাগ কার্বোহাইড্রেট? তাহলে উদ্ভিদের শুকনো ওজনের কত ভাগ কার্বোহাইড্রেট? সবাই এটা উত্তর করে দাও। এবং এই উত্তরগুলো তুমি যে করতেছো, তোমার মাথার মধ্যে ঢুকতেছে, এটা ইনশাল্লাহ তোমার পরবর্তীতে রিভিশন দেওয়ার সময় দেখবে তুমি এটা এমনি পারো, এটা বেশি জোর দিয়ে পড়তে হবে না। ওকে, নেক্সট, কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য। যে কোনো বৈশিষ্ট্য আমরা একবার রিডিং দিই। সাধারণত বৈশিষ্ট্যগুলো যখন এইভাবে সিরিয়ালি থাকে, এদের মধ্যে থেকে মাঝে মধ্যে গড় পড়তে প্রশ্ন আসে, কিন্তু তেমন একটা আসে না। আমরা হালকা রিডিং দিব, যেগুলো আমরা পারবো। দেখো, দানাদার হইতে পারে চিনি, তন্তুময় সেলুলোজ। সেলুলোজ হচ্ছে উদ্ভিদের গাঠনিক উপাদান, উদ্ভিদ কোষের গাঠনিক উপাদান, কোষ প্রাচীরের মূল উপাদান। তাহলে সেলুলোজ তন্তুময় উদ্ভিদ, তোমরা জানো। সাদা মিষ্টি মিষ্টি এগুলা হামারি পড়া কিছু নাই। 3-4 নম্বর দাগ দিবা। অধিকাংশই পানিতে অদ্রবণীয়, তবে মনোস্যাকারাইড পানিতে দ্রবণীয়। দেখো, এটাও আসলে কোনো সঠিক তোমার লাইন বলা যাচ্ছে না, কারণ অধিকাংশই পানিতে অদ্রবণীয় সেটা আসলে অনেক, শুধু মনোস্যাকারাইড যে পানিতে দ্রবণীয় এমন না, কিছু আছে যেমন সুক্রোজ, ও তো মনোস্যাকারাইড না, সে পানিতে দ্রবণীয়। সো এইটা পানিতে দ্রবণীয় অদ্রবণীয় আমরা একটা গড় পড়তা লাইনে মনে রাখবো, ম্যাক্সিমামই পানিতে অদ্রবণীয়। যেমন ধরো ভাত, স্টার্চ কি পানিতে অদ্রবণীয়। উদ্ভিদের যে কোষ প্রাচীর, উদ্ভিদ কি কোনোদিন পানিতে গুলে যায়? না, উদ্ভিদের কোষ প্রাচীর অদ্রবণীয়। এগুলোই আসলে মেনলি অনেক বেশি পরিমাণে থাকে তো শর্করা, তো এই জন্য এগুলো যেহেতু পানিতে দ্রবণীয় না, এই জন্য বলা হয় যে অধিকাংশ পানিতে অদ্রবণীয়। এগুলো নিয়ে আহামরি পড়তে হবে না। খুবই ইম্পর্টেন্ট 5 নম্বর পয়েন্ট স্টার্ট দিবা একটা, অ্যাসিডের সাথে মিশে এরা এস্টার গঠন করে। তোমাদের যখন পড়া হয়েছিল, জৈব রসায়ন ছিল পড়াবো, তখন আমি এস্টার কীভাবে গঠিত হয়ে দেখাই দিব। তো পাকা ফলে টলে এই বিভিন্ন জায়গায় এস্টার পাওয়া যায়। তো জৈব অ্যাসিডের এই বিভিন্ন জাতক আছে, তার মধ্যে একটা হচ্ছে আমরা অ্যাস্টার হিসেবে পাই। তো মনে রাখবে অ্যাসিডের সাথে মিশে এরা অ্যাস্টার তৈরি করে। হ্যাঁ, আসলে জৈব অ্যাসিড এবং অ্যালকোহলের কম্বিনেশনে আমরা বিভিন্ন রকমের অ্যাস্টার পাই। সো আলটিমেটলি এখানে অ্যাস্টার তৈরি হবে স্বাভাবিক, কারণ এই যে কার্বোহাইড্রেট, এর মধ্যে আসলে অনেকগুলো ওএইচ মূলক থাকে, অনেকগুলো যে অ্যালকোহলের যে ওএইচ মূলক, সেই ওএইচ মূলক থাকে, পলিহাইড্রোক্সি অ্যালকোহল আমরা বলে থাকি এটাকে। সো এই জন্য আলটিমেটলি অ্যাস্টার তৈরি হয়। খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবো যে জৈব অ্যাসিডের সাথে মিশে অ্যাস্টার গঠন করে। এটা আলাদা করে মুখস্থ না করলে সমস্যা নেই, এটা আমি জৈব রসায়ন ক্লাসে যখন অ্যাস্টার পড়াবো তখন তুমি বুঝে যাবা। তো সব কিছু আসলে একবারই পড়ে ফেলতে এরকম না, আমাদের পুরো অনেকগুলো অধ্যায় যখন কাভার হয় তখন আমাদের আরও অনেক এমসিকিউ মাথার মধ্যে অ্যাডজাস্ট হবে, এটাই কিন্তু নিয়ম। জৈব অ্যাসিডের সাথে অ্যালকোহলিক বিক্রিয়া অ্যাস্টার তৈরি হয়। খুবই ইম্পর্টেন্ট। চলে আসি, কার্বোহাইড্রেটের কাজ একদম বাচ্চা কাজ ভাই, শক্তির প্রধান উৎস। এটা পড়া কিছু হইলো, আমরা সবাই জানি ভাত না খাইলে বাঙালির শক্তি হয় না, তাই না? তো শক্তির প্রধান উৎস কিন্তু কার্বোহাইড্রেট। দেখো, ভাত খাওয়া ছাড়া তুমি এমনিতে তুমি ধরো অনেক কিছু খাইতে পারো, মানে আমরা সাধারণত বাইরে যারা থাকে তারা তো ভাবে অনেক কিছু খায়, কিন্তু যারা ধরো তোমার
বাংলাদেশের চিন্তা করো, বাংলাদেশের কথা, বাংলাদেশে যারা আছে ওরা কি আলটিমেটলি ভাত ছাড়া কিছু খেতে পারে না, মানে ভাত ছাড়া আসলে মনে হয় শরীর চলে না। অনেক খাবার খাইছো, ভাত খাওয়া নেই, শক্তি পাওয়া না, এরকম মনে হয়। তো যাই হোক, শক্তির প্রধান উৎস কার্বোহাইড্রেট। 4 নাম্বার পয়েন্ট, ভাই তুমি দেখবা এই ভাত দেখবা একটু আঠালো আঠালো, তুমি ভাত নিয়ে দেখবা অনেক সময় ভাতের ওই মাঠ থেকে কিন্তু অনেক সময় গামের মতো তৈরি করে, এবং এটা দিয়ে কিন্তু দেয়ালে পোস্টার লাগাই যায় এরকম। সো ভাত দেখবা এমনি পিছলা পিছলা, তুমি ভাত দিয়ে তুমি কাগজের উপর একটা ভাত এরকম করে চাপ দাও, দিয়ে কাগজটা একটু ভাঁজ করে লাগানোর চেষ্টা করো, দেখবা আঠার মতো একটু হালকা লেগে গেছে। তো এটা পিচ্ছিল ভাব আছে কার্বোহাইড্রেটের মধ্যে। তাহলে খেয়াল করে দেখো, হাড়ের সন্ধিস্থলে আমাদের যে বডিতে জয়েন্টগুলো আছে, ধরো আঙুলের জয়েন্ট, এই জয়েন্টগুলো আছে, এখানে জয়েন্টগুলো আছে, এখানে এই জয়েন্টে লুব্রিকেন্ট মানে লুব্রিকেশন পিচ্ছিল করে, কোনটা কে পিচ্ছিল করে? কার্বোহাইড্রেট। তাহলে প্রাণীদেহে হাড়ের সন্ধিস্থলে লুব্রিকেন্ট হিসেবে ব্যবহৃত হয় কোনটা? কার্বোহাইড্রেট। খুবই ইম্পর্টেন্ট, এবং এই দুইটা প্রশ্ন এখান থেকে পরীক্ষায় আসে। নেক্সট খেয়াল করে দেখো, সেলুলোজ জাতীয় কার্বোহাইড্রেট উদ্ভিদকে দৃঢ়তা এবং সুরক্ষা প্রদান করে। দেখো সেলুলোজ হচ্ছে ভাই খুবই ইম্পর্টেন্ট। কেন? কারণ ফার্স্ট অফ অল এই সেলুলোজ হলো কোষ প্রাচীরের প্রধান উপাদান। তাহলে উদ্ভিদের যে কোষ প্রাচীর, এই উদ্ভিদের কোষ প্রাচীর তৈরি হয় কি দিয়ে? সেলুলোজ দিয়ে। সো উদ্ভিদের কোষ প্রাচীর আছে বলেই কিন্তু উদ্ভিদ সুগঠিত থাকতে পারে। তাহলে উদ্ভিদের কোষ প্রাচীরের প্রধান উপাদান কোনটা? সেলুলোজ। এখন দেখো, পৃথিবীতে অনেক বেশি পরিমাণ উদ্ভিদ না, প্রচুর উদ্ভিদ, প্রচুর পাতা, প্রচুর গাছ, তাহলে বুঝতেই পারছো এই সেলুলোজের পরিমাণ অনেক বেশি। এক্স্যাক্টলি, তাহলে পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণে যেই শর্করা পাওয়া যায় তার নাম কিন্তু সেলুলোজ। তাহলে সেলুলোজ হচ্ছে পৃথিবীতে প্রাপ্ত শর্করা তালিকায় 1 নাম্বার। সবচেয়ে বেশি পৃথিবীতে যত শর্করা আছে, সবচেয়ে বেশি কোন শর্করা? সেলুলোজ। তাহলে মনে রাখবা, পৃথিবীতে যত শর্করা আছে সবচেয়ে বেশি পরিমাণ শর্করা কোনটা? সেলুলোজ। ওকে, তাহলে 1 নম্বরে হচ্ছে সেলুলোজ, কারণ এটা সকল উদ্ভিদের সকল পাতায় সব জায়গায় আছে, সকল কোষে আছে। তো সেলুলোজের পরিমাণ সবচেয়ে বেশি। সেকেন্ড হাইয়েস্ট কে? ভাই উদ্ভিদের দেহটা গঠন করে সেলুলোজ, ঠিক আছে, উদ্ভিদের দেহ গঠন করে, দেহটাকে তৈরি করে, কিন্তু উদ্ভিদের বডিতে জমা থাকে কোনটা? সঞ্চয় থাকে কোনটা? সঞ্চয় থাকে ভাতটা, তাই না? এরকম ভাত জাতীয় ভাত সঞ্চয় করে আমরা নিয়ে এসে খাই ফেলি। তাহলে এই যে উদ্ভিদ দেহে সঞ্চিত শর্করা জমা থাকে স্টার্চ, উদ্ভিদের সঞ্চিত শর্করা হলো স্টার্চ। তাহলে এই যে উদ্ভিদের যে সঞ্চিত শর্করা সঞ্চয় করে, এই হচ্ছে 2 নাম্বার। তাহলে আমরা যদি সিরিয়ালে চিন্তা করি, পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণে কোন শর্করা পাওয়া যায়? না দেখে উত্তর করো। উত্তর হচ্ছে ভাইয়া সেলুলোজ। সেকেন্ড হাইয়েস্ট কোনটা? সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে স্টার্চ। সেলুলোজ কি? উদ্ভিদের কোষ প্রাচীরের উপাদান, তার মানে সেলুলোজ হচ্ছে উদ্ভিদ দেহ গঠন করে, তাই আমরা এটাকে বলি উদ্ভিদের গাঠনিক শর্করা। আর স্টার্চ কি? উদ্ভিদের সঞ্চয়ী শর্করা, উদ্ভিদ শরীরে জমা থাকে। ভুলে প্রাণীর দেখায় ফেলো না, প্রাণীদের স্টার্চ জমা থাকে না। থাকে? তোমার শরীরে ভাত জমা থাকে না, তোমার শরীরে জমা থাকে গ্লাইকোজেন। তো প্রাণী দেহের সঞ্চিত শর্করা কোনটা? গ্লাইকোজেন। অলরেডি আমরা এর আগে পড়ে আসছি, এই সিরিয়ালটা মাস্ট। হ্যাঁ, এটা আমরা যদিও সামনে একবার পড়বো। সো খুবই ইম্পর্টেন্ট যে এই পর্যন্ত যত শর্করা পৃথিবীতে আছে সবচেয়ে বেশি 1 নাম্বার কোনটা? সেলুলোজ। 2 নাম্বার কোনটা? স্টার্চ। ওকে, আচ্ছা, এখানে অনেকগুলো ভাগ দেওয়া আছে, এই ভাগটা আমরা একটু ভালো করে দেখবো। খেয়াল করে দেখো, ফার্স্ট অফ অল সুগার নন সুগার পড়ার আসলে কিছু নেই। সুগার মানে সহজ করে চিনি, কত চিন্তা করবা, চিনি চিন্তা করলেই তোমার সুগার হয়ে গেছে। চিনি জাস্ট উপরে লিখবা চিনি। সো চিনির যত বৈশিষ্ট্য তুমি জানো, এগুলোই সুগার, তাই না? সুগার বাংলাতে আমরা চিনিই বুঝি। তো চিনি কি? দানাদার হয়, চিনি পানিতে দিলে মিক্স হয়ে যায়, দ্রবণীয় হয়, তো এইসব জিনিস খুব ইজি। আর বাকিগুলো নন সুগার। নেক্সট একটু মনে রাখবে, একটু বড় বড় যেগুলো আছে, একটু বড় বড় সাইজের শর্করা যেগুলো আছে সবাই নন সুগার, এখানে বড় শর্করা লিখে রাখলেই হচ্ছে। আচ্ছা, এবার দেখো, মেইন হচ্ছে রাসায়নিক গঠনের ভিত্তিতে আমরা ভাগ করি মনোস্যাকারাইড। মনো মানে 1 শর্করা, মনো মানে এক স্যাকারাইড মানে শর্করা, ডাই মানে 2, স্যাকারাইড মানে শর্করা, 2 শর্করা। অলিগো হচ্ছে 3 থেকে 10, অলিগো হচ্ছে 3 থেকে 10টা শর্করা একসাথে মিলে অলিগোস্যাকারাইড। আর 10-এর বেশি 10+ শর্করা মিলে হচ্ছে পলিস্যাকারাইড। পলি মানে অনেক, কত? অনেক বলতে কত? 10-এর বেশি। তাহলে যদি একটা শর্করা হয়, সিঙ্গেল একটা ছোট্ট শর্করা, যেমন ধরো গ্লুকোজ, একটা গ্লুকোজ, তাহলে মনোস্যাকারাইড। 2টা গ্লুকোজ যদি একসাথে যুক্ত হয়েছে, 2টা না শর্করা, 2টা একসাথে যুক্ত হয়েছে, 2টা শর্করা, 2টা মনোস্যাকারাইড, আমরা এটাকে বলবো ডাইস্যাকারাইড। ডাই মানে 2টা, অলিগো মানে 3 থেকে 10, পলি মানে 10-এর বেশি। শেষ, খেলা শেষ। এবং নেক্সট চলে আসে আমরা এই যে কার্বন সংখ্যা, এগুলো খুবই ইজি। 3 কার্বন থাকলে এটাকে আমরা বলি ট্রায়োস, ট্রাই মানে 3। 4 কার্বন থাকলে টেট্রোস, টেট্রা মানে 4। 5 কার্বন থাকলে পেন্টোস, হেক্সা মানে 6 কার্বন, হেক্সোস। হেপ্টোস, হেপ্টা মানে 7 কার্বন। সো এগুলো নাম দেখে হয়েছে, এগুলো পরীক্ষা আসবে না, জাস্ট জেনে রাখো।
ডাইস্যাকারাইড গুলো পরীক্ষার জন্য 5 স্টার ইম্পর্টেন্ট। এখান থেকে তুমি উদাহরণ আসলে যদি দাগাইতে চাও এই একটা দাগাবা মাস্ট। ডাইস্যাকারাইড পরীক্ষার জন্য 5 স্টার ইম্পর্টেন্ট। ডাইস্যাকারাইড প্রথমটা আমরা সবাই চিনি, সুক্রোজ, আমাদের খাবার চিনি, সবাই জানি, দুইটা শর্করা। সেলোবায়োস, মেল্টোস, কোনটা ভাঙলে কি তৈরি হয় আমি এগুলো সব দেখাবো খুব সুন্দর ট্রিক্সের মাধ্যমে, তোমাদের কোনো প্যারা হবে না। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই যে মেল্টোস, সেলোবায়োস, সুক্রোজ, আরও আছে ল্যাকটোজ, আমরা সেটা দেখাবো। এই যে ল্যাকটোজ লিখে ফেলি, ল্যাকটোজ। এখন একটু বলে দিই ভাইয়া কোনটা ভাঙলে কি তৈরি হয়, তাহলে তুমি বুঝে যাবা কোন দুইটা মনোস্যাকারাইড মিলে এরা তৈরি হয়েছে। ওকে, সুক্রোজ হচ্ছে চিনি। সুক্রোজ কি? চিনি, রাইট? আমরা সবাই জানি সুক্রোজ চিনি। কীভাবে মনে রাখবা? চিনি, চিনি কার জন্য? চিনি মানে তো মিষ্টি। মিষ্টিকে মিষ্টি হচ্ছে তোমার গ্র্যান্ডফাদার। তোমরা এটাকে অন্য যাই চিন্তা করো, এটা আমার দেখার বিষয় না, আমি পড়াচ্ছি গ্র্যান্ডফাদার। হ্যাঁ, তাহলে মিষ্টি হচ্ছে গ্র্যান্ডফাদার, এই যে গ্র্যান্ডফাদার, মিষ্টি হচ্ছে গ্র্যান্ডফাদার, এই যে গ্র্যান্ডফাদার। তার মানে সুক্রোজকে ভাঙলে তুমি পাবা একটা গ্লুকোজ, একটা ফ্রুক্টোজ। তাহলে সুক্রোজকে ভাঙলে তুমি পাবা একটা গ্লুকোজ, একটা ফ্রুক্টোজ। তুমি মনে রাখবা জিক্রোজ যেহেতু চিনি কার জন্য বা মিষ্টি কে আসলে? গ্র্যান্ডফাদার। তোমার যে গ্র্যান্ডফাদার আছে, তোমার দাদা আছে তিনি বা নানা, তাহলে জিএফ, জিতে গ্লুকোজ, এফ দিয়ে হচ্ছে ফ্রুক্টোজ। এই সুক্রোজকে ভাঙলে আমরা এটা পাবো। ওকে, আচ্ছা, নেক্সট খেয়াল করো, মেল্টোজ আর ল্যাকটোজ। এটা মনে রাখার জন্য আমরা খুব একটা হাস্যকর একটা লাইন মনে রাখবো। এটা প্রথমবার যখন আমি পড়েছিলাম আমার নিজের কাছে অনেক হাসি পাইছে, আমি চিন্তা করছি এটাকে এইভাবে মনে রাখতে হয়। পরে দেখছি এটা এইভাবে মনে রাখার জন্য আমার পরবর্তীতে এটা নিয়ে কোনো চিন্তা করতে হয়নি, এক নিঃশ্বাসে এক চিন্তায় আমি এটা তখন অ্যান্সার করতে পারছি। খেয়াল করে দেখো, এইভাবে মনে রাখবা, ম গুগু লাগুগা, ম গুগু লাগুগা, যে ম গুগু লাগুগা, এটা দিয়ে মনে রাখবো। তাহলে এই যে ম গুগু লাগুগা, এটার মানে কি? এটার মানে হচ্ছে মল্টোজ। খেয়াল করো ভাইয়া, এটার মানে হচ্ছে মল্টোজ। মল্টোজ ভেঙে তৈরি হয় গুগু, মানে গ্লুকোজ। তাহলে মল্টোজ ভেঙে তৈরি হয় দুই অনু গ্লুকোজ, দুইটাই গ্লুকোজ। লাগুগা, ল্যাকটোজ ভেঙে তৈরি হয় গুগা, মানে গু মানে গ্লুকোজ, গা মানে গ্যালাক্টোজ। ওকে, তাহলে ম গুগু লাগুগা, তাহলে মল্টোজ ভেঙে তৈরি হয় গ্লুকোজ, ল্যাকটোজ ভেঙে তৈরি হয় গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ। তাহলে মনে রাখবো ম গুগু লাগুগা, গ্লুকোজ আর ল্যাকটোজ ভেঙে তৈরি হয় গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ। তাহলে আমার মোটামুটি কিন্তু এই পার্টটা হয়ে গেছে। এটা কিন্তু খুবই দিছি এই জন্য কারণ এখান থেকে পরীক্ষায় এবং ইনশাল্লাহ ডেইলি এক্সামে তো যে কোনো জায়গায় পাবাই। তাহলে দেখো, সুক্রোজ চিনি কার জন্য? জিএফ এর জন্য, গ্র্যান্ডফাদারের জন্য, তাই না? মিষ্টিকে গ্র্যান্ডফাদার দিয়ে মনে রাখবা, জিতে গ্লুকোজ, এফ দিয়ে ফ্রুক্টোজ। আরেকটা লাইন বললাম, লাইনটা কি বলছি তোমরা একটু মনে করার চেষ্টা করো। মগুগু লাগুগা, মগুগু মানে মল্টোজ, গুগু মানে গ্লুকোজ, আর লাগুগা মানে ল্যাকটোজ ভেঙে তৈরি হয় গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ। তাহলে মগুগু লাগুগা, মল্টোজ ভেঙে তৈরি হয় গ্লুকোজ, ল্যাকটোজ ভেঙে তৈরি হয় গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ। ওকে, খেয়াল করে দেখো, আমরা চলে আসি পলিস্যাকারাইড। তো ভেরি ইম্পর্টেন্ট, অনেক বেশি পরীক্ষা এখান থেকে আসে, কারণ এখানে আমরা এটা নিয়ে সামনে ডিটেলসে অনেক পড়বো, সো এটা ডিটেলসে আমরা একটু পরে পড়তেছি। খালি একটা জিনিস খেয়াল করো, গাঠনিক শর্করা বললে আমরা এক নম্বরে মনে রাখবো সেলুলোজের কথা, এবং অলরেডি তোমাকে বলছি ভাইয়া, বলো তো পৃথিবীতে যত শর্করা আছে সবচেয়ে বেশি পাওয়া যায় কোন শর্করা? পৃথিবীতে যত শর্করা আছে সবচেয়ে বেশি পাওয়া যায় কোন শর্করা? পৃথিবীতে যত শর্করা আছে সবচেয়ে বেশি পাওয়া যায় কোন শর্করা? বলেন ভাইয়া, পৃথিবীতে যত শর্করা আছে সবচেয়ে বেশি এক নম্বরে পাওয়া যায় কোনটা? এক নম্বরে পাওয়া যায় হচ্ছে সেলুলোজ। ভেরি গুড। দ্বিতীয় সর্বোচ্চ কোনটা? স্টার্চ। ভেরি গুড, দ্বিতীয় সর্বোচ্চ হলো স্টার্চ। এখন বলো, উদ্ভিদের সঞ্চিত শর্করা কোনটা? উদ্ভিদের জন্য, নট প্রাণীদেহ। উদ্ভিদের সঞ্চিত শর্করা কোনটা? উদ্ভিদ কোন শর্করাটাকে জমা করে? উত্তর হলো স্টার্চ। এই যে উত্তর হলো উদ্ভিদের জন্য স্টার্চ, আর প্রাণী দেহের জন্য গ্লাইকোজেন। তাহলে প্রাণী দেহের জন্য হচ্ছে গ্লাইকোজেন, উদ্ভিদের জন্য হচ্ছে স্টার্চ। ভেরি গুড। আর এই সেলুলোজ, পেকটিন, এগুলো আমরা আর বেশি একটা পড়ি না, কারণ অধ্যায় 1-এর মধ্যে কোষ প্রাচীরের কি উপাদান আছে ওখানে আমরা পড়ে ফেলি এগুলো কি আছে। তো কোষ প্রাচীরের যে উপাদানগুলো আছে, এর যতগুলো শর্করা আছে সবগুলোই গাঠনিক উপাদান, কারণ এরা কোষ প্রাচীর গঠন করে। সবচেয়ে বেশি থাকে সেলুলোজ, আমরা এটাকে বেশি পাত্তা দেই, বাকিগুলোকে আমরা তেমন একটা পাত্তা দিই না। ওকে, চলে আসি সামনের দিকে। নেক্সট খেয়াল করে দেখো, এটা অলরেডি পড়াইছি। কার্বোহাইড্রেট সাধারণ উপর ভিত্তি করে দুই প্রকার, সুগার মানে চিনি, সো মিষ্টির যে বিষয়গুলো আছে, চিনির যেই
তুমি চিনির যে বৈশিষ্ট্যগুলো জানো এগুলোই হবে, যেমন স্বাদে মিষ্টি হয়। চিনি কেমন হয়? দানাদার হয়। চিনি কি পানিতে দ্রবণীয় নাকি অদ্রবণীয়? পানিতে দ্রবণীয়। এই যে চিনির যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলোই হচ্ছে সুগার। এবং সুগার হচ্ছে সবগুলো ছোট 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 যেগুলো আছে, যে মনোস্যাকারাইড। দেখো সুক্রোজ, সুক্রোজ মানে কি? চিনি। চিনিকে ভাঙলে কি পাই? জিএফ পাই, জিএফ, তাই না? চিনি কার জন্য? জিএফ এর জন্য। চিনিকে জিএফ মানে গ্র্যান্ডফাদার। জি ফর গ্লুকোজ, এফ ফর ফ্রুক্টোজ। তাহলে এগুলো সব হচ্ছে মোটামুটি মনোস্যাকারাইড যারা আছে সবাই মোটামুটি সুগার হয়, যে একটা ব্যতিক্রম বাদে। নন সুগার আর পড়ার কিছু নেই, উল্টা। আমরা চলে আসি আমাদের রাসায়নিক গঠন, যেটা অলরেডি আলোচনা শুরু করে দিচ্ছি। ফার্স্টে আসি মনোস্যাকারাইড। মনোস্যাকারাইড মানে হচ্ছে এক শর্করা। মনোস্যাকারাইড মানে এক শর্করা, অর্থাৎ এদেরকে ভাঙলে তুমি শুধুমাত্র একটাই সরল কার্বোহাইড্রেট পাবা, একটাই সরল কার্বোহাইড্রেট একক। অর্থাৎ তুমি এদেরকে ভাঙলে তুমি আর কোনো ছোট ছোট অনেকগুলো কার্বোহাইড্রেট পাবা না, একটাই। ধরো গ্লুকোজ, ওকে যদি তুমি ভাঙো সে আর শর্করা থাকবে না। তো সর্বনিম্ন শর্করাটাই হচ্ছে মনোস্যাকারাইড। ওকে, সর্বনিম্ন যে অবস্থা এটাই আসলে মনোস্যাকারাইড। অর্থাৎ তুমি যদি এটাকে ভাঙো তখন তুমি আর শর্করা পাবা না। হ্যাঁ, কার্বন পাইতে পারো, হাইড্রোজেন পাইতে পারো, শর্করা পাবা না। তো শর্করার জন্য যেটা সর্বনিম্ন একটা, সেটা হচ্ছে মনোস্যাকারাইড। ওকে, খেয়াল করে দেখো, আমাদের এখানে উদাহরণগুলো লাগে। আর কার্বন সংখ্যাটা পড়বো। মনোস্যাকারাইডের ক্ষেত্রে কার্বন সংখ্যা 3 থেকে 10 হইতে পারে। 3টা থাকলে আমরা বলি ট্রায়োস, 4টা থাকলে টেট্রোস, অলরেডি বলছি, 5টা থাকলে পেন্টোস, 6টা থাকলে হেক্সোস। জাস্ট সংখ্যাটা মনে রাখবা যে মনোস্যাকারাইডের বেলায় কার্বন সংখ্যা 3 থেকে 10। 3 থেকে 10 কার্বন বিশিষ্ট শর্করা হইতে পারে। এরা সবাই হচ্ছে মনোস্যাকারাইড, মানে এক শর্করা। অর্থাৎ এদেরকে ভাঙলে তুমি আর কোনো ক্ষুদ্র শর্করা পাবা না। এবার আসি, খেয়াল করে দেখো, এখানে একটা ছোট্ট কথা লেখা আছে, রিডিউসিং সুগার মানে বিজারক শর্করা। এটা আমি তোমাদেরকে এই শর্করার পার্টের লাস্টে দিয়ে পড়াবো। তারপরে এখন তোমরা যদি একটু দেখতে চাও, তোমরা একটু এখানকার জন্য দেখতে পারো যে রিডিউসিং সুগার চেনার উপায় না, কীভাবে চিনবা না চিনবা আমি একদম এটার পরে, আমাদের এই অংশটার পরে শর্করার লাস্টের দিকে লেখা আছে, ওখান থেকে আমি তোমাকে উদাহরণগুলো ক্লাসে মুখস্থ করে দিব। এতক্ষণ অলরেডি অনেকগুলো মুখস্থ করে দিছি, তো এটা নিয়ে টেনশন করবো না। খালি এখানে একটা লাইন খালি এখানে খেয়াল করো, এই রিডিউসিং সুগারের বিক্রিয়া আমরা এখানে মূলত পরীক্ষার জন্য কি ব্যবহার করি? আমরা এখানে ব্যবহার করি বেনাডিক দ্রবণ। তো বেনাডিক দ্রবণের সাথে যখন সে বিক্রিয়া করে, এই বিজারণ বিক্রিয়াটা সে করে সে আসলে কি কালারের অদক্ষেপ তৈরি করে, এটা মাঝে মধ্যে দিতে পারে। তাহলে বেনাডিক দ্রবণের পরীক্ষায় দেখা যাবে এই যে কিউপ্রাস অক্সাইড, ফার্স্টে বেনাডিক দ্রবণের মধ্যে আছে কিউপ্রিক হাইড্রোক্সাইড, ওখান থেকে তৈরি করবে কিউপ্রাস অক্সাইড। এটার কালার হচ্ছে লাল, এটার কালার কি? লাল। তাহলে মনে রাখবা, রিডিউসিং সুগারগুলো বেনাডিক দ্রবণ পরীক্ষায় লাল বর্ণের অদক্ষেপ তৈরি করে। এটা পরীক্ষা আসতে পারে যে রিডিউসিং সুগার বললো, বা ধরো গ্লুকোজের কথাই বলবে যে এটা বেনাডিক দ্রবণের পরীক্ষায় কোন বর্ণের অদক্ষেপ দেয়? কোন বর্ণ? লাল বর্ণ। এখানে এটাও আসতে পারে যে কিউপ্রিক হাইড্রোক্সাইড, এটা চেঞ্জ হয়ে কোন যৌগ তৈরি হয়েছে? কিউপ্রাস অক্সাইড। কিউপ্রাস, কপারের উপর যদি একটা প্লাস থাকে কিউপ্রাস, দুইটা প্লাস থাকলে কিউপ্রিক। ওকে, তাহলে কিউপ্রিক থেকে কিউপ্রাস, এই ফরমেশনটা, এই যৌগটা তৈরি হচ্ছে, এবং এই যৌগের কারণে অদক্ষেপের রং কি? লাল বর্ণের অদক্ষেপ। তাহলে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সবাই আমাকে উত্তর করো, দেখি মুখস্থ হবে আর কি, যে বিজারক শর্করাগুলো বেনাডিক দ্রবণ পরীক্ষায় কোন বর্ণের অদক্ষেপ তৈরি করে? যে বিজারক শর্করাগুলো বেনাডিক দ্রবণ পরীক্ষায় কোন বর্ণের অদক্ষেপ তৈরি করে ভাইয়া? লাল বর্ণের অদক্ষেপ। যারা পারছে ভেরি গুড। এবার ট্রায়োস মানে যতগুলো আছে এগুলো শুধুমাত্র উদাহরণ পড়তে হয়। আমি একটা কথা বলে দিই, খেয়াল করে দেখো, যে সকল শর্করার মধ্যে অ্যালডিহাইড মূলক থাকে আমরা এদেরকে বলি অ্যালডোজ শর্করা। যে সকল শর্করার মধ্যে কিটোন মূলক থাকে আমরা বলি কিটোজ শর্করা। আমরা সবাই এটাও জানি অ্যালডিহাইড এবং কিটোন পরস্পরের সমানু। সো একটা অ্যালডোজ শর্করা আছে মানে তার অপোজিটে একটা কিটোজ শর্করা থাকতেই পারে। সমানু মানে কি? একই আণবিক সংকেত, ভিন্ন গাঠনিক সংকেত। সো একটা শর্করা হবে অ্যালডোজ, সেম 3 কার্বনেরই আরেকটা হইতে পারে কিটোজ, যার মধ্যে কিটোন মূলক আছে কিটোজ, যার মধ্যে অ্যালডিহাইড মূলক আছে অ্যালডোজ। যেমন দেখো এখানে 3 কার্বনের শর্করা নাম হচ্ছে গ্লিসারলডিহাইড। তোমরা গ্লিসারিন, গ্লিসারল এগুলো কেমিস্ট্রিতে অনেক পড়ো, তো খুবই সহজ। গ্লিসারলডিহাইড, এই গ্লিসারলডিহাইড, গ্লিসারিন আলটিমেটলি 3টা কার্বন বিশিষ্ট যৌগ। তো 3 কার্বনের শর্করা মানে কি? ট্রায়োজ। ট্রাই মানে 3। সো এটার কিটোন ভার্সনটার নাম কি? ডাইহাইড্রোক্সি এসিটোন। ডাইহাইড্রোক্সি এসিটোন, এই যে ডাইহাইড্রোক্সি এসিটোন, 3 কার্বনের কিটোন এসিটোন। ওকে, ডাইহাইড্রোক্সি এসিটোন। এবং কিটোন হতে গেলে আসলে তোমার 3 কার্বন লাগবেই, তাই না? কারণ মাঝখানে একটা সিও মূলক দিতে গেলে উপরের দুই পাশে কার্বন দিতেই হবে, নাহলে মাঝখানে তো সিও মূলক দিতে পারবা না। সো 3 কার্বন লাগবেই। তাহলে আমরা শুধুমাত্র নামগুলো দেখবো, এর বেশি কিছু না। আচ্ছা, খেয়াল করো টেট্রোস। টেট্রোসের মধ্যে সেম, একটা হচ্ছে ইরিথ্রোস আর
কিটোজ যে শর্করা আছে নাম হচ্ছে ইরিথ্রোলোজ। এখানে লোজ শব্দ দাগ দিবা লোজের নিচে। তাহলে মনে রাখবা যারা অ্যালডোজ শর্করা ওদের নাম নর্মালগুলো বুঝছো, যেমন রাইবোজ, এটা অ্যালডোজ। রাইবুলোজ এখন ম্যাক্সিমাম লোজ লাগাই দিলে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দুই একটা ব্যতিক্রম আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে লোজ লাগাই দিলে সেটা হয়ে যায় কিটোজ শর্করা। ওকে, তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি আমরা শেষে দিয়ে লোজ যুক্ত করে দেই এটা হবে কিটোজ শর্করা। ওকে, তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যদি লোজ শব্দটা অ্যাড করে দিই লাস্টে লোজ, তাহলে এটা কনফার্ম মোটামুটি কিটোজ হতে যাচ্ছে। দুই একটা ব্যতিক্রম তো থাকবেই, ওটা আমরা ব্যতিক্রমগুলোই পড়তে হয়। আচ্ছা ওকে, তাহলে আমরা সহজ ভাষায় বুঝলাম ইরিথ্রোজ এটা হচ্ছে 4 কার্বন বিশিষ্ট অ্যালডোজ শর্করা, আর এটার যে কিটোজ ফর্মেশন, কিটোজ ভার্সন নাম কি এটার? ইরিথ্রোলোজ। কিটোজ ভার্সনের নাম কি? ইরিথ্রোলোজ। ওকে ওকে, তাহলে কিটোজ ভার্সনের নাম হচ্ছে ইরিথ্রোলোজ। আচ্ছা এবার খেয়াল করে দেখো, এটা আমরা কেলভিন চক্রে পড়ি, কেলভিন চক্রের ভূমিকা আছে। মোটামুটি যেসব শর্করা তুমি চিনবা না সবগুলো তুমি কেলভিন চক্রে দিয়ে দিতে পারবা, কারণ যতগুলো শর্করা এখানে তোমার একটু অপরিচিত আছে এরা সবাই মোটামুটি কেলভিন চক্রে ব্যবহৃত হয়। জাইলোলোজ, ইরিথ্রোজ এগুলো আমরা ওখানে পড়ি। খেয়াল করে দেখো পেন্টোজ, পেন্টোজ হচ্ছে সবচেয়ে কমন, 5 স্টার ইম্পর্টেন্ট, কারণ আমাদের ডিএনএ আরএনএর মধ্যে যে ডিঅক্সি রাইবোজ শর্করা বা আরএনএর মধ্যে যে রাইবোজ শর্করা এগুলো সব পেন্টোজ শর্করা, এই জন্য মাস্ট। খেয়াল করে দেখো রাইবোজ, ডিঅক্সি রাইবোজ, অ্যারাবিনোজ এগুলো সবগুলো নর্মাল নাম, অ্যালডোজ শর্করা মানে অ্যালডিহাইড মূলক আছে। ভেরি গুড। এবং তোমাদেরকে আমি এটা বলছি এদের কিটোন ভার্সনটা চেনার উপায় কি? লাস্টে দিয়ে লোজ লাগাই দিলে হয়ে যাচ্ছে। খেয়াল করো রাইবোজ হচ্ছে অ্যালডোজ শর্করা মানে অ্যালডিহাইড মূলক আছে, এই সংকেতের মধ্যে অ্যালডিহাইড মূলক আছে, কিন্তু এইটা যে কিটোন ভার্সন নাম কি? এটা রাইবোলোজ। এই যে রাইবোলোজ দেখছো লোজ আছে, এই লোজ দেখে আমরা বুঝে গেছি রাইবোলোজ। জাইলুলোজ, এই যে দেখো লোজ, এই লোজ দেখে আমরা একটা গড়পড়তা একটা ধারণা করতে পারি। তাহলে এর মধ্যে কিটোন মূলক আছে, দ্যাট ইজ আমরা এটাকে বলি কিটোজ শর্করা। ওকে, তাহলে আমরা নামগুলো এখান থেকে পড়বো, বাট নামের চেয়েও বেশি ইম্পর্টেন্ট ভিতরে আমরা আসতেছি। খেয়াল করে দেখো রাইবোজ শর্করা এটা আবিষ্কার করছেন ইমিল ফিশার। ইমিল ফিশারের অনেক কাজ আছে, সে এই অনেক কিছু এনজাইম নিয়ে অনেক কাজ করছে, সে এটাতে আমরা ভালোই গুরুত্ব দিই। ইমিল ফিশার আবিষ্কার করছে। তাহলে 5 কার্বনের সংকেত এটা পড়া কিছু নাই, নর্মালি মনোস্যাকারাইড যারা আছে ওদের সংকেতটা সব এরকম CnH2nOn, ওই যে 1:2:1 ওই ফরমেশন অনুযায়ী, বুঝছো? তাহলে রাইবোজ যেহেতু 5 কার্বন, রাইবোজ শর্করা যেহেতু 5 কার্বন, তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে যে কার্বন আছে 5টা, হাইড্রোজেন হবে 5 দুগুণা 10, দুইটা দ্বিগুণ হবে তাই না, আর অক্সিজেন আছে 5টা, শেষ 1:2:1। সো নর্মালি এরা সবাই এটা ফলো করে, এগুলো নিয়ে ঝামেলা নাই। আমরা এই অধ্যায়ে 2টা টেম্পারেচার পড়বো, একটা হচ্ছে রাইবোজের বেলা, একটা সুক্রোজের বেলায়। রাইবোজের বেলা টেম্পারেচার দেওয়া আছে বইয়ে কত 95 95, সুক্রোজের বেলা টেম্পারেচার হচ্ছে 188। তাহলে আমাদের এই অধ্যায়ের জন্য আমরা টেম্পারেচার পড়তেছি কয়টা, মানে শর্করা পার্টে আমরা টেম্পারেচার পড়তেছি 2টা। একটা হচ্ছে এই রাইবোজের জন্য পড়লাম 95 ডিগ্রি সেলসিয়াস গলনাঙ্ক, আমরা সুক্রোজের জন্য পড়বো 188 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা 2টা টেম্পারেচার পড়লাম, একটা হচ্ছে রাইবোজ শর্করার জন্য আর একটা হচ্ছে সুক্রোজের জন্য। ওকে, তাহলে একটা 95 একটা 188 একসাথে করে লিখে রাখার কারণে তোমার এটা ভুল হবে না এবং এটা মনে থাকবে ইনশাল্লাহ। আচ্ছা এবার কে কোন ধরনের বিক্রিয়া করে এত কিছু মনে থাকে না, তো আমরা এভাবে মনে রাখবো রাইবোজ শর্করা গাঢ় HCl এর সাথে বিক্রিয়া করে কি তৈরি করে, এটা ভুলে যেতে পারো, পাশে লিখে রাখো রাফি, পাশে লিখে রাখো রাফি। রাফি মানে রাইবোজ শর্করা দিয়ে ফারফিউরাল অ্যাসিড তৈরি করে, রাফি। তাহলে কি লিখবা? রাফি। রাইবোজ শর্করা কি তৈরি করে? ফারফিউরাল অ্যাসিড। আমরা সবাই জানি রাইবোজ হচ্ছে আরএনএর মূল উপাদান। ডিঅক্সি রাইবোজ, খেয়াল করো ডি মানে নাই, অক্সি মানে অক্সিজেন, অক্সিজেন নাই। কোথায় অক্সিজেন নাই? রাইবোজ শর্করা হচ্ছে 5 কার্বনের একটা যৌগ, এই 5টা কার্বনের মধ্যে 2 নাম্বার যে কার্বন, এই 2 নাম্বার কার্বনে অক্সিজেন নাই। রাইবোজ শর্করা হচ্ছে ভাইয়া 5 কার্বনের যৌগ, এর মধ্যে 2 নাম্বার যে কার্বনটা আছে সেই 2 নাম্বার কার্বনে অক্সিজেন নাই, এটাকে আমরা বলি ডিঅক্সি রাইবোজ। সো অক্সিজেন একটা কম আছে, এই জন্য দেখো কার্বন 5 ঠিক আছে, হাইড্রোজেন 10 ঠিক আছে, কিন্তু অক্সিজেন 5-এর জায়গায় একটা কমে 4 হয়ে গেছে। এটার সংকেতটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে ডিঅক্সি রাইবোজ, অক্সিজেন একটা নাই, কোথায় নাই? 2 নাম্বার কার্বনে দেখো অক্সিজেন একটা নাই। ওকে, তো এই সংকেতটা কি হবে? কার্বন 5টা ঠিক আছে, হাইড্রোজেন 10টা ঠিক আছে, অক্সিজেন 5টা না থেকে একটা কম মানে 4টা, এই হচ্ছে এটার সংকেত। ওকে, আচ্ছা এটা আমরা ইনশাআল্লাহ পড়লে আমাদের আর তেমন কিছু নাই। আমরা চলে আসি এই যে রাইবোলোজ, পাতার যে রাইবোলোজ, এটা একটু খেয়াল করি। রাইবোলোজ তোমরা ওই কেলভিন চক্রে পড়ছো, পাতার মধ্যে আছে রাইবোলোজ 1,5-বিসফসফেট, এর সঙ্গে এসে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয় রুবিস্কো এনজাইমের মাধ্যমে। মনে আছে রুবিস্কোর মধ্যে কিন্তু রুবিস্কো, এই যে রুবি রাইবোলোজ বিসফসফেট, বুঝছো? ওখান থেকে আসছে রুবিস্কো।
তাহলে এই যে রুবিস্কো এনজাইমের সহায়তায় রাইবোলোজ 1,5 বিসফসফেটের সাথে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়। তাহলে এটা কিন্তু এখান থেকে ইম্পর্টেন্ট যে সালোক সংশ্লেষণে কার্বন ডাই অক্সাইডের গ্রাহক হিসেবে কাজ করে এই রাইবোলোজ 1,5 বিসফসফেট। ওই বিজারণ ক্ষমতা কার আছে না আছে তুমি এগুলো পড়ার দরকার নেই, এগুলো আমি তোমায় পড়াবো। এটা আমি তোমাকে একটু পড়াই পুরোটা পড়াই দেবো একসাথে, এগুলো এই লাইনগুলো থেকে পড়ার দরকার নাই, আমি একসাথে পড়াই দেবো। ওই এক জায়গা থেকে তুমি সবগুলোই পারবা, ওই এক টেকনিক দিয়ে তুমি সবগুলো বিজারক শর্করা কোনটা কোনটা অবিজারক শর্করা একবারে পারবা। তো এগুলো এই লাইনগুলো পড়ার দরকার নাই। তাহলে খেয়াল করে দেখো সালোক সংশ্লেষণের বেলায় কার্বন ডাই অক্সাইডের গ্রাহক কোনটা? ওই যে রাইবোলোজ 1,5 বিসফসফেট, রাইবোলোজ 1,5 বিসফসফেট, এটা হচ্ছে গ্রাহক ছিল। এবার একটা বক্স আছে, বক্সটা খুবই ইম্পর্টেন্ট, খেয়াল করে দেখো। রাইবোজের বেলা আমরা সবাই জানি রাইবোজ হচ্ছে আরএনএ এর মূল উপাদান, আরএনএ আর ফর রাইবো নিউক্লিক অ্যাসিড, আর ডিএনএ এর মূল উপাদান হচ্ছে ডিঅক্সিরাইবোজ, এই যে এটা আমরা জানি খুব ইজি। এখন এই যে 2 নাম্বার পয়েন্টটা, এটা দেখো একটু অন্য কালার করে দেওয়া আছে, খুবই ইম্পর্টেন্ট, অলরেডি পড়াইছি ভাই রাফি দিয়ে, তাই না? রাফি দিয়ে পড়াইছি, আবার লিখবে রাফি, মনে থাকবে তাহলে। রাইবোজ কি করে? গাঢ় HCl-এর সাথে বিক্রিয়ায় ফ দিয়ে মনে রাখবো ফারফিউরিল অ্যাসিড, ফ দিয়ে মনে রাখবো ফারফিউরিল অ্যাসিড, রাফি দিয়ে মনে রাখবো। আর ডিঅক্সিরাইবোজ এটা দেখো আমরা সবাই বলি না ডেলুলু বা দিল্লি না ঢাকা এভাবে বলি, তো আমরা দিল্লি দিয়ে মনে রাখতে পারি, দিল্লি না ঢাকা। তো দিল্লি 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 ডিঅক্সিরাইবোজ, লত হচ্ছে লেভুলেনিক অ্যাসিড, লতে হচ্ছে লেভুলেনিক অ্যাসিড। এখন এই নাম মুখস্থ করতে চাও না, আবার দরকার নাই, তুমি লেবু জানো মোটামুটি কাজ হয়ে যাবে, তুমি এমসিকিউ দাগাবা। তুমি একাডেমিকে যদি মুখস্থ না করে থাকো এখন এগুলো মুখস্থ করবে না, তুমি টেকনিক রাফি রাইবোজ তুমি খুঁজবা ফারফিউরাল, ফ দিয়ে কি আছে শেষ, ফারফিউরাল অ্যাসিড, 2বার পড়ছো লাগাইতে পারবা। তুমি দিল্লি জানো, বাস ডিতে ডিঅক্সিরাইবোজ, এল দিয়ে লেভুলেনিক অ্যাসিড, ল দিয়ে একটা অ্যাসিড, শেষ, তোমার কাজ হয়ে যাবে। তুমি এই সিস্টেমে মনে রাখার চেষ্টা করবা, তাহলে আর পরীক্ষা হলে গিয়ে ভুল হবে না আর কি। ওকে, তাহলে এখন আমরা একটু রিক্যাপ করার চেষ্টা করি, দেখি তোমাদের মনে আছে কিনা, বলো তো দেখি। 2টা টেম্পারেচার পড়ছিলাম শর্করাতে, 2টা টেম্পারেচার মনে রাখতে হয়, একটা হচ্ছে 95, আরেকটা কত? একটা ছিল 95 ডিগ্রি সেলসিয়াস রাইবোজের জন্য, আরেকটা টেম্পারেচার কত? কার কার মনে আছে দেখি? আরেকটা টেম্পারেচার কত? একটা 95, আরেকটা কত? সুক্রোজের জন্য কত? 188, ভেরি গুড, যারা পারছো ভেরি গুড, যারা পারো নাই তাদেরকে আরো ভেরি গুড, তুমি সামনে পারবা। ওকে, অলরেডি উত্তর চলে আসছে 188, ভেরি গুড। তাহলে আমরা 2টা টেম্পারেচার পড়বো, একটা 95 আর একটা 188। রাইবোজের জন্য টেম্পারেচার হলো 95, সুক্রোজের জন্য 188। আচ্ছা নেক্সট, রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ, এই 2টার মধ্যে তুমি সংক্ষেপে লিখবা আর বা ডিঅক্সি, এই 2টার মধ্যে কোনটা লেভুলেনিক অ্যাসিড তৈরি করে, রাইবোজ নাকি ডিঅক্সিরাইবোজ? ভাইয়া রাইবোজ তো রাফি, রাইবোজ তৈরি করে ফারফিউরিল অ্যাসিড, তো ডিঅক্সিরাইবোজ তৈরি করে লেভুলেনিক অ্যাসিড। ওকে, তাহলে তোমরা যারা ডিঅক্সি চিন্তা করতেছো বলবা বা লেখার সময় পারা নাই, তাদের উত্তর সঠিক হচ্ছে ডিঅক্সিরাইবোজ লেভুলেনিক অ্যাসিড তৈরি করে। ওকে, ঠিক আছে ভাইয়া, পারবো ইনশাল্লাহ। এবার আসি 6 কার্বনের শর্করা, আমরা সবাই জানি আমাদের প্রিয় গ্লুকোজ ফ্রুক্টোজ যেগুলো আমরা পড়ি, এগুলো এই হেক্সোজ, গ্লুকোজ, ম্যানোজ, গ্যালাক্টোজ, এরা সবাই অ্যালডোজ শর্করা, এরা অ্যালডোজ। আর ফ্রুক্টোজ বাবাজি হচ্ছে কিটোজ শর্করা, ফ্রুক্টোজের মধ্যে সিও মূলক আছে, সো এই হচ্ছে কিটোজ শর্করা, কিটোর মূলক আছে। এবং গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ এরা সবাই কিন্তু আসলে সমানু। আচ্ছা খেয়াল করে দেখো, তাহলে গ্লুকোজের সংকেত আসলে কে পারে না, সবাই পারে। খেয়াল করে দেখো ভাইয়া, মনে রাখার ছন্দ বা মনে রাখার ওয়ে খুবই ইম্পর্টেন্ট। গতে গ্লুকোজ, গতে গ্রেপ সুগার, গ্রেপ, গতে গ্লুকোজ, গতে গ্রেপ সুগার, এই শেষ। গ্রেপের বাংলা কি? আঙ্গুর। তাহলে আঙ্গুরের শর্করা কোনটা? গ্লুকোজ। গতে গ্লুকোজ, গতে গ্রেপ সুগার, তাহলে আঙ্গুরের শর্করা বলা হয় কোনটাকে? গ্লুকোজকে। এবং এখানে পার্সেন্টেজটা চাইলে পড়তে পারো, পাকা আঙ্গুরে গ্লুকোজের পরিমাণ থাকে 12 থেকে, দিবা মাঝে মধ্যে কোনো জায়গায় প্রশ্ন কোশ্চেন করতে গেলে একটু দেয়। তাহলে গতে গ্লুকোজ, গতে গ্রেপ সুগার। হ্যাঁ, তাহলে ভাই ফ্রুক্টোজটা একটু বলে দেন, একটু পরে বলতেছি। ফতে ফ্রুক্টোজ, ফতে ফ্রুট সুগার। ফ্রুক্টোজ হচ্ছে ফলের শর্করা, নামের মধ্যে মিল আছে, ফতে ফ্রুক্টোজ ফলের শর্করা, গতে গ্রেপ সুগার, গ্রেপ মানে আঙ্গুর, আঙ্গুরের শর্করা 12 থেকে 30%। ওকে, 12 থেকে 30 ভাগ আছে পাকা আঙ্গুরের মধ্যে। আর শ্বসনের প্রাথমিক পদার্থ যে গ্লুকোজ, এটা কে না জানে, তাই না? শ্বসন আমরা যখন উদ্ভিদ সাহিত্যের জন্য শ্বসন তো সবাই পড়েছি এইচএসসির জন্য, তাই না? তো শ্বসন আমরা শুরুই করেছি গ্লাইকোলাইসিস, প্রাথমিক পদার্থ অবশ্যই গ্লুকোজ। আচ্ছা, খুবই খুবই ইম্পর্টেন্ট গ্লুকোজের ব্যবহার, 3 স্টার দিয়ে সবাই একটু লিখে রাখো। ভিটামিন সি একটি ভালো ওষুধ,
ভিটামিন সি একটি ভালো ওষুধ। তার মানে খুবই ইম্পর্টেন্ট, গ্লুকোজের ব্যবহার হচ্ছে ভিটামিন সি তৈরিতে ব্যবহৃত হয়, ঔষধ শিল্পে ব্যবহৃত হয়। এই দুইটাই মূলত পরীক্ষায় আসে। আর ঔষধ তুমি জানো যে রোগীর পথ্য হিসেবে, কেটে গেছে নাকি? আর তুমি জানো ওষুধ মূলত রোগীর পথ্য, তো ডেফিনেটলি ওষুধের কাজ। আর ওষুধ শিল্পে আমরা যে গ্লুকোজটা ব্যবহার করি, দাগ দিয়ে রাখো, ক্যালসিয়াম গ্লুকোনেট হিসেবে। ওষুধ শিল্পে আমরা যে ব্যবহার করি কি হিসেবে? ক্যালসিয়াম গ্লুকোনেট হিসেবে আমরা এই গ্লুকোজ ব্যবহার করে থাকি। তাহলে ওষুধ শিল্পে গ্লুকোজ ব্যবহৃত হয় কি হিসেবে? ক্যালসিয়াম গ্লুকোনেট হিসেবে। আর একটা ভিটামিন সি, খুব ইম্পর্টেন্ট ভাই, এই যে দেখো ভিটামিন সি খুবই ইম্পর্টেন্ট। তাহলে পরীক্ষায় আসে ভিটামিন সি তৈরিতে কোনটি ব্যবহৃত হয়? গ্লুকোজ। তাহলে গ্লুকোজের এটা আমরা কিভাবে মনে রাখছি? ভিটামিন সি একটি ভালো ওষুধ। গ্লুকোজের ব্যবহার আমরা এটা দিয়ে দেখবেন ম্যাক্সিমাম জায়গায় দুইটা প্রশ্নই আসে। একটা হচ্ছে ভিটামিন সি তৈরিতে নিচের কোন শর্করা ব্যবহৃত হয়? গ্লুকোজ। আর একটা হচ্ছে ঔষধ শিল্পে নিচের কোনটি ব্যবহৃত হয়? গ্লুকোজ। যদি আসে কি হিসেবে ব্যবহৃত হয়? ক্যালসিয়াম গ্লুকোনেট হিসেবে। আরও অনেকগুলো যৌগ আছে, তার মধ্যে একটা তুমি মনে রাখবে, ক্যালসিয়াম গ্লুকোনেট, তোমাদের বইয়ে দেওয়া আছে। বোটানির ক্ষেত্রে ওই আবুল হোসেন স্যারের বইয়ের পাশাপাশি এক্সট্রা অনেক রাইটার পড়ার দরকার নাই। তুমি যতটুকু দরকার আছে, যে যতটুকু তুমি পড়তে পারো, তোমার যদি অ্যাবিলিটি থাকে, তুমি যদি পড়তে পারো, তাহলে সে তুমি আমাদের টার্গেট ডিএমসি থেকে তোমাদের জন্য যে এক্সট্রা বুস্টার বইটা দিছি, ওখানে একদম কনসাইজ, একদম যেগুলো না পড়লে না এরকম জিনিস দেওয়া আছে, চাইলে তুমি ওখান থেকে পড়তে পারো। তবে বোটানের ক্ষেত্রে সাধারণত এক্সট্রা ইনফো তেমন একটা লাগে না। কারণ তুমি এত তথ্য বোটানির যেগুলো, এগুলো মনে রাখাটা একটু ঝামেলা। এবং ম্যাক্সিমাম বইয়ের মধ্যে মানে অনেক পার্থক্য আছে বোটানির বইয়ে। কারণ উদ্ভিদের বিষয় তো এক একজনে একটা দিচ্ছে, প্রাণীগুলোর বিষয় তো একটা না। ধরো মেডিকেল সায়েন্স অলরেডি অ্যাক্টিভ, সো এটা একটু অনেক জায়গায় সাংঘর্ষিক বিষয়গুলো চাইলেও মানে সংঘর্ষ করা যায় না। সো কিন্তু উদ্ভিদ বিজ্ঞানের ক্ষেত্রে মানে অনেক পার্থক্য আছে। সেই জন্য এতগুলো মান তো পড়ে মনে রাখতে পারবা না, এই বইয়ে ওইটা, ওই বইয়ে ওইটা। এই জন্য একটা বই তুমি বোটানির জন্য ফলো করবা, এই আবুল হোসেন স্যারের বই। ওকে, ঠিক আছে। তাহলে আমরা অলরেডি পড়ে ফেলছি ভিটামিন সি, আর এটা ক্যালসিয়াম গ্লুকোনেট, গ্লুকোজ আমরা ইউজ করি। আচ্ছা, এবার দেখো আলফা বিটা অনেক কিছু লিখছে, তোমাকে বলে রাখি, খেয়াল করে দেখো। যখন আমরা আলফা বিটা হিসাব করি, সহজ হিসাব, 1 নম্বর কার্বনের যদি OH মূলকটা উপরে থাকে আমরা বলি আলফা, ওই ক্রস হয়ে থাকে নিচের দিকে থাকে আমরা বলি বিটা। অত কিছু তো আমাদের লাগবে না, আমরা মনে রাখবো যে কোনটা কোন যৌগটা কি দিয়ে তৈরি হয়েছে, কারণ বাকি ওগুলো একাডেমিকের পড়া। খেয়াল করে দেখো, মনে রাখবা যে সকল নামের মধ্যে সেলু শব্দটা আছে, সেলু বা সেল এই শব্দটা যাদের মধ্যে আছে, এরা সবাই হচ্ছে বিটা গ্লুকোজ দিয়ে গঠিত হয়। যেমন দেখো, খেয়াল করে দেখো, সেলুলোজ, যেমন দেখো সেলুলোজ, এরপরে যেমন দেখো হেমিসেলুলোজ, হেমিসেলুলোজ, সেলোবায়োস, সেলোবায়োস, এই যে সেলু, হ্যাঁ, এই যে সেলো। যতগুলো নামের মধ্যে সেলু আছে এরা সবাই হচ্ছে বিটা গ্লুকোজ। তো যতগুলো নামের মধ্যে সেলু আছে এরা সবাই বিটা গ্লুকোজ। এই সেলু ওয়ার্ডটা নাই যে ওয়ার্ডগুলো, যে শর্করার মধ্যে, ওগুলো হচ্ছে আলফা গ্লুকোজ। তাহলে খেয়াল করো, স্টার্চ এর মধ্যে কি সেলু বা সেল এই শব্দটা কি আছে? উত্তর হচ্ছে ভাইয়া নাই। যেহেতু শব্দটা নাই, তো এটা কি দিয়ে গঠিত হবে? আলফা গ্লুকোজ। এবার তোমরা আমাকে উত্তর করবা সবাই, ভাইয়া গ্লাইকোজেন এই পলিস্যাকারাইড বা এই বহু শর্করা যেটা, এই গ্লাইকোজেন নামক শর্করা, তার মধ্যে আলফা নাকি বিটা? এটা আমাকে উত্তর করো। গ্লাইকোজেনের মধ্যে আলফা না বিটা? তোমরা আমাকে উত্তর করো, গ্লাইকোজেনের মধ্যে আলফা নাকি বিটা? দেখি পারো কিনা। গ্লাইকোজেনের মধ্যে আলফা নাকি বিটা? গ্লাইকোজেনের মধ্যে, ভাইয়া গ্লাইকোজেনের মধ্যে সেলু শব্দটা নাই, তার মানে গ্লাইকোজেন হচ্ছে আলফা গ্লুকোজ। ইনশাআল্লাহ আমরা এইভাবে মনে রাখতে পারি। গ্লাইকোজেন হচ্ছে সেলু শব্দটা নাই, আলফা গ্লুকোজ। আর যাদের মধ্যে সেলু আছে, সেলুলোজ, হেমিসেলুলোজ, সেলোবায়োস, এরা হচ্ছে বিটা গ্লুকোজ। এবার দেখো সেলোবায়োস কিন্তু পড়াবো ডাইস্যাকারাইড, শর্করা, সো এটা কিন্তু বিটা গ্লুকোজ। ওকে, দুইটা বিটা গ্লুকোজ মিলে এটা তৈরি হয়। তাহলে আমরা ইনশাআল্লাহ এটা পারবো। এবার চলে আসি, এগুলো সহজ। 1 নম্বর কার্বনে OH মূলক নিচের দিকে থাকলে আলফা, উপরের দিকে থাকলে বিটা। এগুলো তো আসলে জাস্ট আমাদের একাডেমিকে লাগে, এগুলো অ্যাডমিশন টেস্টে মেডিকেলে আসে না। মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে স্টার্চ গঠিত হয় কোন ধরনের শর্করা দিয়ে বা কোন মনোস্যাকারাইড দিয়ে, আলফা গ্লুকোজ না বিটা গ্লুকোজ। এটা নিয়ে তো ঝামেলা পড়বা, এটা তোমাকে আমি ইজি করে দিছি। যাদের নামের মধ্যে সেলু শব্দটা আছে বা সেল শব্দটা আছে, ওরা সবাই হচ্ছে বিটা গ্লুকোজ। আর যাদের নামের মধ্যে সেল নাই, ওরা আলফা গ্লুকোজ। তাহলে যেমন সেলুলোজ, সেল আছে, বিটা গ্লুকোজ। হেমিসেলুলোজ, সেল আছে, বিটা গ্লুকোজ। সেলোবায়োস, সেল আছে, বিটা গ্লুকোজ। কিন্তু স্টার্চ, সেল নাই, আলফা গ্লুকোজ।
গ্লাইকোজেন, সেল নাই, আলফা গ্লুকোজ। সো আমরা এই জিনিসগুলো ইনশাল্লাহ খেয়াল করবো, তাহলে আমরা ভালো পারবো। এটা অলরেডি তোমাকে পড়াতে শেষ। সেলুলোজ হচ্ছে গাঠনিক শর্করা, স্টার্চ হচ্ছে উদ্ভিদের সঞ্চয়ী খাদ্যবস্তু, সঞ্চিত শর্করা। গ্লুকোজের এগুলো পড়া কিছু নাই। ডি গ্লুকোজ, এল গ্লুকোজ খেয়াল করে দেখো। আমরা মনে রাখবো উদ্ভিদে সবসময় ডি গ্লুকোজ থাকে, এটা একটা খুব ভালো জিনিস। আর আমরা আমিষের বেলায় পড়বো উল্টা, কিন্তু আমরা মনে রাখি উদ্ভিদে সবসময় ডি গ্লুকোজ থাকে। সো আমাদের এখানে এই বইয়ে যত পড়া আছে সব ডি গ্লুকোজকে নিয়ে। আচ্ছা খেয়াল করে দেখো ফ্রুক্টোজ। ভাই খেয়াল করো, ফতে ফ্রুক্টোজ অলরেডি পড়াইছি, পারো কিনা দেখো। ফতে ফ্রুক্টোজ, ফতে ফ্রুট সুগার, এই যে মিলে গেছে। এটাকে আমি বলি ফলের চিনি বা ফ্রুট সুগার। অবশ্য অধিকাংশ পাকা মিষ্টি ফলের মধ্যে মধুতে ফ্রুক্টোজ থাকে। হ্যাঁ, ফলের মধ্যে মধুতে ফ্রুক্টোজ থাকে, এবং শুক্রাণুর মধ্যেও কিন্তু পুষ্টি উপাদান হচ্ছে ফ্রুক্টোজ। ওকে, শুক্রাণুর পুষ্টি উপাদানও কিন্তু ফ্রুক্টোজ। তাহলে আমরা খেয়াল করবো, খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইজি। আজকে আটকে গেছে নাকি? না না, ঠিক আছে। ওকে, ভেরি গুড। তাহলে ফতে ফ্রুক্টোজ, ফতে ফ্রুট সুগার, এবং গতে গ্লুকোজ, গতে গ্রেপ সুগার। ওকে, আচ্ছা নেক্সট, বিট এবং আখের কাণ্ডে প্রচুর পাওয়া যায়। যদি আমরা এটাতে আসলে খুব বেশি জোর দিব না, কারণ আখ বললে আমরা আবার ওই যে ইক্ষু শর্করা বলে আমরা সুক্রোজ বুঝাবো। সো এটা নিয়ে আমরা এই জন্য বেশি একটা জোর দিচ্ছি না। এখন আমাকে তোমাদের বলতে হবে না, তোমরা পারবো আমি জানি। গ্লুকোজ ফ্রুক্টোজ অলরেডি পড়ানো হয়েছে, খেয়াল করে দেখো। এই যে এই বক্সটা ইম্পর্টেন্ট। গ্লুকোজ হচ্ছে আমি অলরেডি পড়াইছি, এটা অ্যালডোজ শর্করা, কারণ অ্যালডিহাইড মূলক আছে। আর ফ্রুক্টোজ হচ্ছে কিটোজ শর্করা, কারণ তার মধ্যে কিটোন মূলক আছে। এটা পড়াইছি গতে গ্লুকোজ, গতে গ্রেপ সুগার, ফতে ফ্রুক্টোজ, ফতে ফ্রুট সুগার। খেয়াল করো 5 নম্বর পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। কোনটা রিং স্ট্রাকচার দেখতে কেমন, খেয়াল করে দেখো। আমরা এইটা মনে রাখবো, ফ্রুক্টোজটা মনে রাখা সহজ। কেন? ফতে ফ্রুক্টোজ, খেয়াল করো ভাইয়া, ফতে ফ্রুক্টোজ, ফতে ফিউরানোজ। এই যে মিলে গেছে, ফতে ফ্রুক্টোজ, ফতে ফিউরানোজ। তাহলে ফ্রুক্টোজের বেলায় আমি পড়ে ফেলতে পেরেছি যে ফ্রুক্টোজের রিং স্ট্রাকচারটা হচ্ছে কেমন, ফিউরানোজ ধরনের। তাহলে গ্লুকোজের রিং স্ট্রাকচার কেমন হবে, পাইরানোজ ধরনের। তাহলে ফ্রুক্টোজের রিং স্ট্রাকচার কেমন, ফতে ফ্রুক্টোজ, ফতে ফিউরানোজ। গ্লুকোজের রিং স্ট্রাকচার কেমন, পাইরানোজ, উল্টা মানে অন্য নাম হবে। তো এই যে দাগে রাখো, খুবই ইম্পর্টেন্ট। তুমি একটা পারলে আরেকটা এমনি পারা যায়। ফতে ফ্রুক্টোজ, ফতে ফিউরানোজ, ফতে ফ্রুক্টোজ, ফতে ফিউরানোজ। তাহলে ফ্রুক্টোজের রিং স্ট্রাকচারটা কেমন, ফিউরানোজ ধরনের। ফ্রুক্টোজের রিং স্ট্রাকচার হচ্ছে ফিউরানোজ ধরনের। ফতে ফ্রুক্টোজ, ফতে ফিউরানোজ। ইনশাল্লাহ আশা করি সবাই পারবো। নেক্সট খেয়াল করে দেখো, আপেক্ষিক মিষ্টতা। এটা একটু পড়তে গেলে সবার ভালোই ঝামেলা হয়। এটা আমি ইনশাল্লাহ তোমাকে এখন বক্সটা মুখস্থ করে দিব। সবাই খেয়াল করো। ফার্স্ট অফ অল আমরা এখানে কয়েকটা মান একটু আলাদা করে দাগাবো। ফার্স্টে দেখো ল্যাকটোজ, আমি লিখলাম এল। এরপর হচ্ছে মল্টোজ, লিখলাম এম। এরপর হচ্ছে গ্লুকোজ, এলএমজি, সাথে এরপর পরে ফ্রুক্টোজ বুকে যাই লিখো না কেন। খেয়াল করে দেখো, এই সংখ্যাগুলা সব ডাবল হয়। কেমন? ল্যাকটোজের বেলায় আপেক্ষিক মিষ্টতা তো 16। ল্যাকটোজের বেলায় কত, 16। 16কে দ্বিগুণ করলে কত হয়, 32। তাহলে মল্টোজ হচ্ছে 32। মল্টোজকে দ্বিগুণ করলে কত হয়, 64। তো 64 না হয়ে 74 হয়েছে। এই হচ্ছে গ্লুকোজ, এলএমজি। তো সবচেয়ে এখানে যে চারটা বক্সে মানগুলো দেওয়া আছে, সবচেয়ে কম কার, ল্যাকটোজের। ল্যাকটোজ কত, 16 ডাবল কত, 32 হচ্ছে মল্টোজের, এলএমজি। এল মানে ল্যাকটোজ, এম মানে মল্টোজ, জি মানে গ্লুকোজ। ল্যাকটোজ কত, 16 ডাবল হচ্ছে 32, তাহলে মল্টোজ হলো 32 ডাবল কত, 64। গ্লুকোজকে 64 না, 10 বেশি 74। তো মিলে গেছে, এলএমজি 16, 32, 74। তো গ্লুকোজ পারলে ফ্রুক্টোজটা গ্লুকোজ ফ্রুক্টোজটা বলছিলাম খুব কাছাকাছি, কিন্তু এখানে ফ্রুক্টোজ একটু বেমানি করছে। কিরকম? ওই 74-এর কাছাকাছি ঠিক আছে, 73, কিন্তু আগে আবার 1 আছে। এই যে তাহলে ফ্রুক্টোজ কিন্তু আসলে এখানে একটু গ্লুকোজ তো বেমানি করে বসছে, যে গ্লুকোজ 74, ফ্রুক্টোজ যেহেতু ফলের শর্করা, সব ফলে আছে, একটু নিজেরা একটু বেশি মানে বেশি ভাবে নিয়ে গেছে। 74-এর কাছাকাছি ছিল 73, কিন্তু আগে দিয়ে 1 বসায় একদম খেলা শেষ করে দিছে, 173। এবার আসি, আর 2-3টা মান আছে। সুক্রোজ, চিনি। ভাই চিনি আসলে আমরা যাই বলি না কেন, চিনির উপরে কিছু নাই। চিনি দিয়ে আমরা চা খেতে খেতে অভ্যস্ত। তো চিনি আসলে 100-100, মানে চিনির উপরে আসলে কিছু নাই। আমরা বাংলাদেশে বলি, আর ম্যাক্সিমাম কান্ট্রিতেই যারা আসলে বডি নিয়ে ওরকম সদস্য না, ওরা চিনিকে আসলে 100-100 হিসেবে কাউন্ট করে। চিনি ছাড়া দেখবে খাবার দাবার মিষ্টি, মানে ধরো চা চিনি ছাড়া ভালো লাগবে না, সেটা এক পর্যায়ে ডায়াবেটিস। বাট এমনিতে চিনি আসলে কিছু, চিনি কথা উঠলে আমাদের একটা মনে আসে 100-100। চিনি কত, 100-100, একদম ভাই 100-100। এই সুক্রোজ হচ্ছে 100, সুক্রোজ কত, 100। আর বাকি আছে 2টা স্যাকারিন এবং মনালিন। তো এটা এমনি মনে থাকবে, মনালিন হচ্ছে সবচেয়ে বেশি 2000,
সবচেয়ে বেশি হচ্ছে 2000 হচ্ছে মনোঅ্যালিন, আর স্যাকারিন হচ্ছে 500। এগুলো আসলে বড় বড় অ্যামাউন্ট তো, এবং খুব খুব মানে আমাদের 500 টাকার নোট, 1000 টাকার নোট, এরকম 500 খুব বড় একটা সংখ্যা, এমনি মনে থাকবে স্যাকারিন। চলো ইনশাআল্লাহ তাহলে আমরা একটু দেখি জিনিসটা আমাদের কতটুকু মনে আছে। ফার্স্ট অফ অল তোমরাই আমাকে উত্তর করবা, তারপর আমি ইনশাআল্লাহ লিখবো। খেয়াল করো, ফার্স্টে এলএমজি, 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 এলএমজি। ওকে, এল মানে ল্যাকটোজ, এম মানে মল্টোজ, জি মানে গ্লুকোজ। ওকে, গ্লুকোজের সাথে খুব, কিন্তু যদিও বেমানি করছে, গ্লুকোজের সাথে খুব ক্লোজ কানেকশন ফ্রুক্টোজের, যদিও ফ্রুক্টোজ চিট করছে, চিট করে একটু ঝামেলা করছে, আমরা দেখবো ঝামেলাটা কি হয়। আচ্ছা, তাহলে আমরা দেখি ল্যাকটোজ, ল্যাকটোজ কত? ল্যাকটোজ হচ্ছে 16, মল্টোজ কত? 16 ডাবল, 16 দুগুণা 32, গ্লুকোজ কত? 32 ডাবল 64, আসলে কি 64 না 74। ওকে, ফ্রুক্টোজ একসাথে চলে সবসময়, কাছাকাছি আছে কিন্তু বেমানি করছে, এই যে 173। ওকে, ইনশাআল্লাহ 4টা আমাদের মুখস্থ হয়ে গেল। এবার আমাকে বলো সুক্রোজ, চিনি কত? 100 থেকে 200 নাকি 100 তে 100? চিনি 100 তে 100। আচ্ছা, সবচেয়ে বেশি কোনটা? মনোঅ্যালিন, এটা, এটা কত? এটা 2000। সবচেয়ে বেশি আছে একটাই 2000, এটা মনে থাকবে, কারণ এটা এত বেশি, বাকি ধারে গেছে নাই। আর তোমরা জানো কি না, মানে বাংলাদেশে যেটা ক্রাইম আর কি, চিনি না, চিনির দাম বেশি, তো এই জন্য ম্যাক্সিমাম জায়গায় স্যাকারিন ব্যবহার করে, স্যাকারিন। ম্যাক্সিমাম জায়গায় কি ব্যবহার করে? স্যাকারিন। স্যাকারিন কত? 500। স্যাকারিন 500। এই যে তোমার সবগুলো সংখ্যা মুখস্থ হয়ে গেছে, যদি তুমি ইনশাল্লাহ একটু ভালো করে এটা খেয়াল করে থাকো। তাহলে চলো আমরা একটু দেখি তোমার মনে আছে কিনা। তোমরা ইনশাল্লাহ বলবা ফার্স্টে এলএমজি, আলাদা আলাদা করে পড়বে না, শুরুতে আলাদা করে পড়তে যাবে না, শুরুতে একদম পুরো 3টা একসাথে এলএমজি। তাহলে ইনশাল্লাহ যখন কয়েকবার প্র্যাকটিস হয়ে যাবে, পরে তুমি এমনি পারবা। এলএমজি, তুমি আসছে মল্টোজ, তুমি এলএমজি চিন্তা করে মল্টোজ দাগাবা। তাহলে বলো দেখি সবাই, মল্টোজের আপেক্ষিক মিষ্টতা কত? মল্টোজের আপেক্ষিক মিষ্টতা কত? মল্টোজের আপেক্ষিক মিষ্টতা কত? দেখো ম্যাক্সিমাম ইনশাল্লাহ ক্লাসে মুখস্থ হয়ে গেছে আশা করি। বলেন। মল্টোজের আপেক্ষিক মিষ্টতা কত? ভাইয়া ভেরি গুড, এলএমজি বলে 32 মাথায় আসতেছে, ভেরি গুড। নেক্সট, নেক্সট, নেক্সট হচ্ছে তোমরা ভাইকে বলো যে গ্লুকোজ, গ্লুকোজ ফ্রুক্টোজ ভাই ভাই, কিন্তু একটু ঝামেলা আছে, রাইট? গ্লুকোজ ফ্রুক্টোজ ভাই ভাই, কিন্তু একটু ঝামেলা আছে, সেই ঝামেলাটা একটু ভাইকে অ্যানসার করো। গ্লুকোজের আপেক্ষিক মিষ্টতা কত আর ফ্রুক্টোজের কত, একসাথে কমা দিয়ে লিখবা, তাহলে মনে থাকবে যে গ্লুকোজ ফ্রুক্টোজ, যদিও তারা একটু কাছাকাছি থাকার কথা, কিন্তু একজন একজনের সাথে বেমানি করছে, চিট করছে। চিটিং ইজ ভেরি মাচ ব্যাড। সো আমরা ওই এই জন্য এটা ভালো করে মনে রাখবো যে গ্লুকোজ ফ্রুক্টোজ মনে রাখাটা সহজ, দুটো পাশাপাশি সংখ্যাটা লিখবা যে কোনটার আপেক্ষিক মিষ্টতা কত, গ্লুকোজের কত, ফ্রুক্টোজের কত। গ্লুকোজের কত, ফ্রুক্টোজের কত? হ্যাঁ, গ্লুকোজের হচ্ছে এক্স্যাক্টলি, গ্লুকোজের হচ্ছে 74, ফ্রুক্টোজ বেমানি করছে 73 থেকে হয়ে গেছে 173। হ্যাঁ এক্স্যাক্টলি রাইট। ওকে ইনশাল্লাহ, ভেরি গুড, ঠিক আছে, ভেরি গুড। তাহলে তোমরা পেরেছো, তার মানে তোমাদের এগুলো মুখস্থ হয়ে গেছে। এখন বলো দেখি লাস্ট একটা প্রশ্ন করে এখান থেকে, এগুলো পরীক্ষা আসে। স্যাকারিন, স্যাকারিনের আপেক্ষিক মিষ্টতা কত? স্যাকারিন, স্যাকারিনের আপেক্ষিক মিষ্টতা কত? স্যাকারিন লাস্ট, স্যাকারিন কত? স্যাকারিন হচ্ছে ভাইয়া 500। তাহলে আলহামদুলিল্লাহ এটা হয়ে গেছে। ওকে ফাইন, চলে আসি আবার, খেয়াল করে দেখো, এগুলো অলরেডি পড়ছি। এই যে দেখো সুক্রোজ, সুক্রোজ ভেঙে কি তৈরি হয়, ডাইসেকেট পড়েছি আমরা অলরেডি, জিএফ গ্র্যান্ডফাদার, তাই না? তোমরা যেটা চিন্তা করতেছো ওটা দিয়ে মনে রাখতে পারো, জিতে গ্লুকোজ, এফ দিয়ে ফ্রুক্টোজ। মল্টোজ বলছিলাম, মেলটোজ বা মল্টোজ, ম গুগু লাগুগা, ম গুগু, ওই যে মল্টোজ ভেঙে গ্লুকোজ, গ্লুকোজ লাগুগা, ল্যাকটোজ ভেঙে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ। এই যে এটা টেকনিকটা ফলো করলে আর ইনশাল্লাহ ভুল হয় না। তাহলে ম গুগু লাগুগা, মল্টোজ ভেঙে তৈরি হয় গ্লুকোজ, গ্লুকোজ, ল্যাকটোজ ভেঙে তৈরি হয় গ্লুকোজ এবং গ্যালাক্টোজ।
খুব ইম্পর্টেন্ট সুক্রোজ, চিনি। খেয়াল করে দেখো, উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড হচ্ছে সুক্রোজ, ভেরি ইম্পর্টেন্ট। উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড কোনটা? সুক্রোজ, ভেরি 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 ইম্পর্টেন্ট। ভাই খেয়াল করে দেখো কেন ভেরি ইম্পর্টেন্ট। উদ্ভিদের জন্য প্রধান ডাইস্যাকারাইড কোনটা? সুক্রোজ। কেন? কারণ আমাদের শরীরে শর্করা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, রক্তের মাধ্যমে চলাচল করে, ম্যাক্সিমাম শর্করা আসলে গ্লুকোজ হিসেবে আমাদের শরীরে পরিবাহিত হয়। কিন্তু উদ্ভিদের জন্য, উদ্ভিদের শরীরে প্রধান ট্রান্সলোকেটেড সুগার, মানে উদ্ভিদের এক অংশ থেকে আরেক অংশে যায়, কোন শর্করা? সুক্রোজ। তাহলে এটা উদ্ভিদের জন্য প্রধান ট্রান্সলোকেটেড সুগার, অর্থাৎ উদ্ভিদের এক অংশ থেকে আরেক অংশে শর্করা যে যাবে সে মূলত কি হিসেবে যাবে? চিনি বা সুক্রোজ হিসেবে। তো উদ্ভিদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, প্রধান ডাইস্যাকারাইড। তাহলে উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড কোনটা? তাহলে ভাইয়া উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড হচ্ছে সুক্রোজ। ইনশাআল্লাহ আমরা সবাই পারবো। রিডিউসিং সুগার এটা একটা আমরা পরেই পড়বো, তারপর এটাই মূলত পরীক্ষায় আসে, তো এই লাইনটা একটু বলে দেই। সো গ্লুকোজ, ফ্রুক্টোজ মুক্ত যা আছে, বুঝছো, ছোট ছোট যতগুলো আছে সবাই রিডিউসিং সুগার। কিন্তু ডাইস্যাকারাইডও যারা আছে এরাও রিডিউসিং সুগার, খালি একটা বাদে। সেটা কোনটা? সুক্রোজ। মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড যা আছে সব রিডিউসিং সুগার, তোমার বইয়ের উদাহরণ অনুযায়ী যা আছে, কিন্তু আংশিক মাংশিক যাই হোক সব রিডিউসিং সুগার, খালি একটা বাদে। সেটা কোনটা? চিনি। তুমি এভাবে মনে রাখবা যে চিনি খেলে কি জারণ বিজারণ হয়, এভাবে মনে রাখবা। যদিও এটা মনে রাখার টেকনিক, মেডিকেলে আমাদের অনেক উদ্ভট জিনিস মনে রাখতে হয় টেকনিক আকারে, তাহলে পড়াটা মনে থাকে। তুমি মনে রাখবা চিনি খেলে কি জারণ বিজারণ হয়? না ভাই, চিনি খেলে তো জারণ বিজারণ হয় না। তো চিনি হচ্ছে একটা অবিজারক শর্করা, নন রিডিউসিং সুগার। আর বাকি যা আছে সব হচ্ছে রিডিউসিং সুগার, মানে বাকি মনোস্যাকারাইড এবং ডাইস্যাকারাইড, এক শর্করা এবং দ্বি শর্করা যা আছে, ছোট ছোট যা আছে সব হচ্ছে রিডিউসিং সুগার। শুধুমাত্র চিনির কথা মনে রাখবা। চিনি খেলে কি ভাই বিজারণ হয়? ভাই মল্টোস খেলে কি হয়? জানি না। মল্টোস খাইছো তুমি? তুমি নিজে জানো না, তো চিন্তা করার দরকার নেই, জানো না, তো ওগুলো হয় না। কিন্তু চিনি খেলে কি বিজারণ হয়? না ভাই, হয় না। তো চিনি যেহেতু বিজারণ হয় না, তাহলে আমরা মনে রাখবো অবিজারক শর্করা। তো আসলে এই মেন কাহিনী হচ্ছে এরকম, সুক্রোজের মধ্যে যখন গ্লুকোজ এবং ফ্রুক্টোজ একসাথে যুক্ত হয় তখন মুক্ত অ্যালডিহাইড বা মুক্ত কিটোন গ্রুপটা থাকে না। তখন এই মুক্ত অ্যালডিহাইড বা মুক্ত কিটোন গ্রুপ না থাকার কারণে তার বিজারণ ক্ষমতা থাকে না। এটা হচ্ছে মেন কনসেপ্ট। তারপর তুমি তো এত কিছু দরকার নাই, তুমি মনে রাখবা সুক্রোজ। চিনি খেলে কি ভাই বিজারণ হয়? বলো, হয় কি? কারো চিনি খেলে বিজারণ হয় শরীরে? না ভাই, চিনি অবিজারক শর্করা। আর বাকি ছোট ছোট যা আছে সব বিজারক শর্করা, ছোটগুলা। শেষ। তাহলে তোমার ইনশাল্লাহ এইখানকার এমসিকিউ শেষ, বুঝছো? ওকে, পারবা? এই যে দেখো, পাতায় প্রস্তুতকৃত শর্করা, ভাই পড়াইছি না? উদ্ভিদের বিভিন্ন অঙ্গে যাবে কি হিসেবে? সুক্রোজ। ভাই পড়াইছি যে পাতায় প্রস্তুত হওয়া শর্করা উদ্ভিদের বিভিন্ন অংশে যাবে কি হিসেবে? সুক্রোজ হিসেবে। ভাই অলরেডি পড়াইছি, তোমরা ইনশাল্লাহ অলরেডি জানো। মধুর প্রধান কাঁচামাল হচ্ছে সুক্রোজ। দাগ দাও, খুব ইম্পর্টেন্ট। মধুর প্রধান কাঁচামাল কোনটা? সুক্রোজ। সুক্রোজের সংকেত আমরা সবাই পারি, C12H22O11। এটা পারে না এমন কেউ না, এবং ব্যতিক্রম ধর্মী ছিল, মনে আছে? 1:2:1টা ফলো করে না, খুবই খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট, ইক্ষু রসে এই পার্সেন্টেজটা পড়বা। ইক্ষু রসে 15% সুক্রোজ থাকে। আর এখানে আমি একটা টেম্পারেচার তোমাকে আগে পড়াইছিলাম, মনে আছে? সুক্রোজের গলনাঙ্ক কত? 188 পড়াইছিলাম না? এবার বলো রাইবোজ শর্করার গলনাঙ্ক কত? দেখি পারো কয়জন? রাইবোজ শর্করার গলনাঙ্ক কয়জন পারো? দেখি রাইবোজ শর্করার গলনাঙ্ক কত, কে পারো? ভাইয়া রাইবোজের গলনাঙ্ক হচ্ছে 95°C। ভেরি গুড। সেলোবায়োস বলো, এই বলো। সেলোবায়োস, সেল আছে আলফা না বিটা? সেলোবায়োস সেল আছে আলফা না বিটা? বলেন। সেলোবায়োস সেল আছে আলফা না বিটা? ভাইয়া বিটা। এই যে বিটা ডি গ্লুকোজ, ভাইয়া পড়াইছি, নামের মধ্যে সেল থাকলেই বিটা। ওকে। আচ্ছা, ওই সুক্রোজের কিছু এক্সট্রা লাইন আছে, মিষ্টি তৈরি করা, এরা আসবে না, বুঝতে পারতেছো। কিন্তু পরের দুইটা ইম্পর্টেন্ট। একটা হচ্ছে অক্সালিক অ্যাসিড তৈরির জন্য পরীক্ষাগারে ইউজ করা হয়, আর একটা স্বচ্ছ সাবান তৈরিতে। এই দুইটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। যদি সাবানের জন্য আমাদের চর্বিও লাগে, তো আমরা এখান থেকে সাবান আসলে মূলত ওখান থেকে আসে। তারপর এই দুইটা আমরা একটু আলাদা করে পড়বো। একটা হচ্ছে অক্সালিক অ্যাসিড পরীক্ষাগারে যখন তৈরি করা হয় তখন সুক্রোজ লাগে, আর একটা স্বচ্ছ সাবান তৈরিতে। এই দুইটার ব্যবহার একটু আলাদা করে পড়তে হবে। সেলোবায়াস তো অলরেডি বলে ফেলেছি। সেলোবায়াস এটা এক ধরনের ডাইস্যাকারাইড, মানে দ্বি শর্করা। এটা ভাঙলে দুইটা শর্করা পাবো, দুইটা গ্লুকোজ পাবো। প্রশ্ন হচ্ছে কোন দুইটা, আলফা না বিটা? উত্তর হচ্ছে ভাই দুইটাই হচ্ছে বিটা ডি গ্লুকোজ। সেলোবায়াস, সেল আছে নামের মধ্যে, নামের মধ্যে সেল থাকলে আলফা না বিটা হয়? বিটা হয়। সো বিটা ডি গ্লুকোজ ইনশাআল্লাহ পারবা। সো এইগুলো সবই বিজারণক্ষম চিনি। আমি বলছিলাম না, মনোস্যাকারাইড এবং ডাইস্যাকারাইড যারা আছে সবাই রিডিউসিং সুগার, একটা বাদে। কে বলতে পারবা? সবার মুখস্থ হওয়ার কথা, আমি জানি ইনশাআল্লাহ মুখস্থ হয়ে গেছে সবার। বলো। মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড তোমাদের বইয়ে উদাহরণ যা আছে সবগুলা রিডিউসিং সুগার, সবগুলো বিজারক শর্করা, একটা বাদে। কোনটা সেটা?
ওকে, যারা আসো বলে দিই, আমাদের মেডিকেল ব্যাচ টার্গেট ডে 25 এবং 26 ব্যাচের জন্য টার্গেট ডিএমসি 6.0 25 তারিখের মধ্যে যদি ইনশাল্লাহ এনরোল করো, তাহলে এই ডিসকাউন্ট অফারটা তুমি ভর্তি হতে পারবা মাত্র 4500 টাকায়। সব 5টা বই সহ সম্পূর্ণ কোর্স তুমি পেয়ে যাবা। 25 তারিখের পরে পেমেন্ট ফি কোর্স ফি বেড়ে যাবে। সো যারা যারা এনরোল করা ইনশাল্লাহ 25 তারিখের মধ্যেই করবা। ওকে, তুমি ইনশাল্লাহ এখানে ভালো ক্লাস পাবা। মানে তুমি ক্লাস করার পরে দেখবা 2 ঘন্টা বা 1.5 ঘন্টা ক্লাস করবা, বা আড়াই ঘন্টা যতটুকুই ক্লাস করো, 2 ঘন্টার মধ্যে ক্লাস করবো ধরো ইনশাল্লাহ। এই টাইমের মধ্যে দেখবা তুমি অনেকগুলো পড়া ক্লাসের মধ্যে তুমি মুখস্থ করে যাচ্ছ। মানে কিছু পড়া তোমার যে ক্লাসের মধ্যে মুখস্থ হয়ে যায়, বাসায় তোমার দেখো তুমি যদি এই পড়াগুলো বাসায় পড়তে যাও, হ্যাঁ দেখবো ম্যাক্সিমাম পড়া তোমার 60-70% পড়া ভাইয়া ক্লাসেই মুখস্থ করাই দিছি, বা আমরা পড়াই দিছি ক্লাসের মধ্যেই। তখন তুমি ইনশাল্লাহ বাসায় অল্প সময়ের মধ্যে পড়াটা শেষ করতে পারবা। তখন তুমি বেশি ভালো করে রিভিশন দেওয়ার জন্য সময় পাবা, জিকে ইংলিশ পড়তে পারবা। ওকে, ভেরি গুড সুক্রোজ, ভেরি গুড সুক্রোজ। এ সহজ, কে রিডিউসিং সুগার না সুক্রোজ। চিনি কথা মনে রাখবা, চিনি খাইলে কি বিজারণ হয় না, এটা মনে রাখবা, শেষ, এত নাটক করার নাই। আচ্ছা, এবার আসি কোষ প্রাচীরের গাঠনিক উপাদান। এই পড়া কিছু নাই। স্টার্চের এখানে একটা লাইন লিখে আছে, স্টার্চের আংশিক ভাঙনের, আচ্ছা ম্যালটোস, আমরা চাচ্ছি ম্যালটোস। ভাই ম্যালটোস যখন পড়বো, এটাও রিডিউসিং, ডাইস্যাকারাইড যা আছে সবাই রিডিউসিং সুগার। এখানে একটু ঝামেলা আছে, আংশিক একটা কাহিনী আছে, আমি দেখাচ্ছি। বাট তুমি এটা মনে রাখবা, স্টার্চ ভেঙে কি তৈরি হয়, খেয়াল করো। স্টার্চ ভেঙে কি তৈরি হয় মনে রাখবা, ডিএমসিতে পড়তে গেলে ডিএমজি পারতে হবে। ডিএমজি, স্টার্চ ভেঙে তৈরি হয় ডিএমজি। ডি মানে ফার্স্টে ডেক্সট্রিন। স্টার্চ ভেঙে প্রথমে তৈরি হয় ডেক্সট্রিন, ডেক্সট্রিন ভেঙে তৈরি হয় মল্টোজ, মল্টোজ ভেঙে তৈরি হয় গ্লুকোজ। সো আলটিমেটলি ঘুরে ফিরে একই কথা, যে স্টার্চের ভাঙনের ফলেই মল্টোজ তৈরি হচ্ছে, রাইট? স্টার্চের আংশিক ভাঙনের ফলে তৈরি হচ্ছে মল্টোজ। খুবই সহজ কথা। আমরা এখন দেখবো আর কই, এই যে এটা একটু দাগে রেখো, এটা রিডিউসিং সুগার, তবে এটা একটা এক্সট্রা একটা লাইন লেখা আছে আংশিক রিডিউসিং সুগার। কারণ তুমি এটা এইভাবে মনে রাখবে, স্টার্চকে তুমি যদি পুরোপুরি ভাঙো তুমি পাবা গ্লুকোজ, কিন্তু আংশিক ভাঙলে কি পাবা মল্টোজ। তাহলে ম্যালটোজের বেলায় বা মল্টোজের বেলায় আংশিক শব্দটা আছে। তাহলে ম্যালটোজ হচ্ছে এখানে একমাত্র উদাহরণ তোমাদের বইয়ে দেওয়া আছে যেটা আংশিক রিডিউসিং সুগার। ওকে, মানে আলটিমেটলি রিডিউসিং সুগারের মধ্যেই পড়ে, ওইখানের মধ্যেই পড়ে। শুধু এক্সট্রা করে যদি মাঝে মধ্যে পরীক্ষা আসে নিচের কোনটি আংশিক রিডিউসিং সুগার, তুমি মনে হবে আংশিক কথা আসলেই ম্যালটোজের কথা। কারণ স্টার্চ পুরোপুরি ভাঙলে গ্লুকোজ পাওয়া যায়, যে পুরোপুরি ভাঙলে গ্লুকোজ পাবা, আংশিক ভাঙলে অর্ধেক ভাঙলে ম্যালটোজ, তাই না? এরকম না, আগে ভাঙছে আংশিক ভাঙলে ম্যালটোজ। তাহলে ম্যালটোজের সাথে আংশিক শব্দটা আছে। ওকে, তাহলে তোমার জন্য ইনশাল্লাহ ইজি হবে। নেক্সট, অলিগোস্যাকারাইড। 3 থেকে 10টা মনোস্যাকারাইড মিলে অলিগোস্যাকারাইড তৈরি হয়। এটা তেমন একটা উদাহরণ বইয়ের মধ্যে নাই। ট্রাইস্যাকারাইড একটা আছে, রেফিনোস। ওকে, এটা একটু মনে রাখতে পারো, রেফিনোস এটা এক ধরনের অলিগোস্যাকারাইড। আর চারটা শর্করা মিলে হয় স্টেকিওস। 4টা শর্করা মিলে হয় স্টেকিওস। তো মাঝে মধ্যে রেফিনোসটা পরীক্ষা আসে, ভালোই আসে, শুধু মাঝে মধ্যে ভালোই আসে। কেন ভালো আসে বললাম, কারণ রেফিনোসের মধ্যে 3 ভাই আছে। 3 ভাই কোনটা? 3টে শর্করা না, এই যে একটা গ্লুকোজ, একটা ফ্রুক্টোজ, একটা গ্যালাক্টোজ। যেগুলো নিয়ে আমরা পড়ি, মগুগু লাগুগা, হ্যাঁ, গ্লুকোজ, ফ্রুক্টোজ, এগুলো গ্যালাক্টোজ, এই যেগুলো আমরা পড়ি কমনলি, যে মনোস্যাকারাইডগুলো পড়ি, 3 ভাই একসাথে মিলে তৈরি করছে রেফিনোস। সো এই জন্য এটা পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট বাকিগুলোর তুলনায়। তাহলে অলিগোস্যাকারাইড মানে হচ্ছে 3 থেকে 10টা শর্করা মিলে তৈরি হয়, এবং সেখানে 3 শর্করা ট্রাইস্যাকারাইড, মানে 3টা শর্করা মিলে তৈরি হয় ট্রাইস্যাকারাইড। এই ট্রাইস্যাকারাইডের উদাহরণ কোনটা বলছি? রেফিনোস। রেফিনোসের মধ্যে কি থাকে? 3 ভাই আছে, অর্থাৎ গ্লুকোজও আছে একটা, ফ্রুক্টোজ আছে একটা, গ্যালাক্টোজ আছে একটা। এই 3 ভাই মিলে তৈরি হবে রেফিনোস। ওকে, তো এখান থেকে কি আসতে পারে? রেফিনোসের মধ্যে কোন মনোস্যাকারাইডটি থাকে না, অথবা কোনটি থাকে, এরকম যদি প্রশ্ন আসতে পারে। অথবা নিচের কোনটি অলিগোস্যাকারাইড, অথবা নিচের কোনটি ট্রাইস্যাকারাইড, এভাবে প্রশ্ন আসতে পারে। এটা উত্তর হচ্ছে রেফিনোস। খুবই ইম্পর্টেন্ট, খুবই জোর দিয়ে পড়ার মতো একটা এমসিকিউ। আচ্ছা, পেন্টাস্যাকারাইড। পেন্টাস্যাকারাইড নামটা পড়বে, নামগুলো পড়তে হয় শুধুমাত্র ভার্বাকোস, এখানে আর ডিটেলসে কিছু নাই। 4টা যদি হয়, 4 স্যাকারাইড যদি হয়, টেট্রাস্যাকারাইড হয়। টেট্রাস্যাকারাইডের নাম হচ্ছে স্টেকিওস, খাতা লিখে ইনশাল্লাহ পড়বা। 5টা হলে ভার্বাকোস। 5টা স্যাকারাইড, পেন্টাস্যাকারাইডের নাম হচ্ছে ভার্বাকোস। উদাহরণের নাম ইনশাল্লাহ পড়তে হয়, মাঝে মধ্যে দেয় নিচে কোনটি পেন্টাস্যাকারাইড, তখন তুমি যেন উদাহরণের নামটা পারো। এবার সেই পলিস্যাকারাইড অলরেডি ভাই তোমাকে পড়াই ফেলছি, গাঠনিক পলিস্যাকারাইড। এবারে এটাও পড়াইছি, দেখো এটা দাগানো নাই, সবাই দাগ দিয়ে রাখো। এই যে সেলুলোজ হচ্ছে প্রকৃতিতে সবচেয়ে বেশি পাওয়া যায়, ভাই পড়াইছি না? 1 নম্বরে পাওয়া যায় সেলুলোজ, এবং 2 নম্বরে পাওয়া যায় স্টার্চ। ভাই এগুলো পড়াইছি, রাইট? এই যেগুলো পড়াইছি, তো এগুলো নিশ্চয়ই পারবা। কোনটা গাঠনিক, কোনটা সঞ্চয়, এটা বলছি। উদ্ভিদের জন্য সঞ্চয়ী হচ্ছে স্টার্চ, কয়েকবার বলছি। প্রাণী দেহের জন্য সঞ্চিত হচ্ছে গ্লাইকোজেন, এটাও তোমাদেরকে আলহামদুলিল্লাহ পড়াইছি, আশা করি পারবা। আচ্ছা, স্টার্চের মধ্যে 2 রকমের স্ট্রাকচার আছে।
একটা হচ্ছে অ্যামাইলোজ, একটা অ্যামাইলোপেকটিন। খেয়াল করে দেখো নামের মধ্যে মিল আছে, নামের মধ্য থেকে তুমি এমসিকিউর উত্তর পাবা। অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিন, অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিন। খেয়াল করো ভাই, অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিন। অ্যামাইলোজ কোন শব্দটা ছোট? অ্যামাইলোজ ছোট না? আর অ্যামাইলোপেকটিন নামটা বড়, রাইট? সো যে বড় ও সব কিছু বেশি বেশি, এটা মনে রাখবা। অ্যামাইলোজ নামও ছোট, সব কিছু ছোট ছোট, তাইলে তোমার এমসিকিউ অলরেডি ডান। খেয়াল করে দেখো, অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিন। তো স্টার্চের প্রধান উৎস হচ্ছে আমরা ধান, গম, আলু, যেটা আমরা খাই আর কি, সহজ কথায় এগুলো হচ্ছে স্টার্চের উৎস, এগুলো আলাদাভাবে পড়ার কিছু নেই। এবার এখানে এই জায়গাটার মধ্যে খেয়াল করো, অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিন। এই তোমার বইয়ের মধ্যে এই সাইডে দখলকে ছোট করে লিখবা অ্যামাইলোজ, অ্যামাইলোজ, ওই পাশে একটা দাগ দিয়ে লিখবা অ্যামাইলোপেকটিন। হ্যাঁ, অ্যামাইলোপেকটিন, অ্যামাইলোপেকটিন, অথবা আলাদা স্টিকি নোটে লিখে পাশে পাশে অ্যাড করে রাখবা। খেয়াল করো, অ্যামাইলোজ নাম ছোট, সব কিছু কম। এই স্টার্চের মধ্যে অ্যামাইলোজ থাকে 22%, আর বাকি যেটা ম্যাক্সিমাম 78% হচ্ছে অ্যামাইলোপেকটিন। ওকে, স্টার্চের মধ্যে যে অ্যামাইলোজ তৈরি হয় মাত্র 200 থেকে 1000, 200 থেকে 1000 গ্লুকোজ অণু মিলে অ্যামাইলোজ তৈরি হয়। আর অ্যামাইলোপেকটিন কিভাবে তৈরি হয়? 2000 থেকে 2 লক্ষ, অনেক বেশি। সো অ্যামাইলোপেকটিন সবকিছু বেশি বেশি, অ্যামাইলোপেকটিন সবকিছু বেশি বেশি। অ্যামাইলোজের মধ্যে বন্ধন থাকে শুধুমাত্র এক ধরনের, আলফা 14, আর এখানে সব বেশি বেশি, আলফা 14ও থাকে, আলফা 16ও থাকে, সব বেশি 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 বেশি, সব বেশি বেশি। এই যে এই তিনটা পার্থক্য দিয়ে আলহামদুলিল্লাহ তোমার হয়ে গেছে। আরেকটা আছে, এটা তেমন একটা আসে না। আয়োডিন দ্রবণে কে কি বর্ণ দেয় চাইলে তুমি লিখে রাখতে পারো। আয়োডিন দ্রবণে অ্যামাইলোজ দিবে হচ্ছে কালো নীল বর্ণ বা কালো বর্ণ, আর ওটা দিবে হচ্ছে লাল কালার, লাল বা পার্পল রং। হ্যাঁ, তাহলে একটা হচ্ছে কালো কালার। আয়োডিন দ্রবণে অ্যামাইলোজ তো সবকিছু কম কম, তো একদম কালো হয়ে যায়, কালো। আর এই সব বেশি বেশি, সব কিছু পাইছে একদম, পেয়ে একদম খুশি, গাল লাল হয়ে গেছে, তাহলে এই হচ্ছে লাল কালার দিবে। তাহলে তোমার 4টা পার্থক্য তুমি যদি ইনশাল্লাহ সুন্দর করে স্টিকি নোটে লিখে রাখো, তাহলে এই জায়গাগুলো আর পড়তে হবে না, তুমি পরীক্ষার আগে অল্প সময় এটা ইনশাল্লাহ রিভিশন দিতে পারবা, এবং আমার বিশ্বাস তোমাদের অনেকগুলো মুখস্থ হয়ে যাবে। চলো আমরা একটু দেখি তোমরা এটা পারবা কিনা। তো এখানে লাস্টে একটা লাইন লেখা আছে, এটা খেয়াল করবে লাইনটা। চালের মধ্যে যে স্টার্চ আছে এটা সবচেয়ে ছোট সাইজ চাল, ভাত চাল দেখছো না, পিচ্ছি পিচ্ছি চাল। আর গোল আলুর মধ্যে, আমরা যে আলু খাই, এই গোল আলুর মধ্যে যে স্টার্চ আছে সবচেয়ে বৃহত্তম। সবচেয়ে বৃহত্তম স্টার্চ কই আছে গোল আলুর মধ্যে, সবচেয়ে ক্ষুদ্রতম স্টার্চ কই আছে চালের মধ্যে। চলো আমরা একটু দেখি তোমার মুখস্থ হয়েছে কিনা। ফার্স্ট হচ্ছে ভাই স্টার্চের 2টা টাইপ পড়ছি, একটা হচ্ছে অ্যামাইলোজ, ছোট মানে সব ছোট, আর একটা হচ্ছে অ্যামাইলোপেকটিন। অ্যামাইলোপেকটিন সব কিছু বড়, নাম যেরকম বড় এর সব বেশি বেশি, নাম যেরকম বড় সব কিছু বেশি বেশি। হ্যাঁ, কিরকম ভাই? অ্যামাইলোজ কত পার্সেন্ট আছে? অ্যামাইলোজ হচ্ছে 22%, এর সংখ্যাটাও ইজি, 22%, আর বাকি 78%। এটার মধ্যে হচ্ছে তোমার 200 থেকে 1000টা আছে, আর এটা তো অনেক, 2000 থেকে 2 লক্ষ গ্লুকোজ। ওকে, অনেক গ্লুকোজ। নেক্সট বলছি ভাইয়া, অ্যামাইলোজের মধ্যে এক ধরনের বন্ধন আছে আলফা 14, ওটা একদম আলফা 14ও আছে, 16ও আছে, সব বেশি বেশি। ওকে, আয়োডিন দ্রবণে সে সব কিছু কম কম, মন কালো হয়ে আছে, আয়োডিন দ্রবণে কালো কালার দেয়। এই সব বেশি বেশি পাইছে, মন লাল হয়ে আছে, লাল টসটসে, আয়োডিন দ্রবণে লাল কালার দেয়। এই হচ্ছে তোমার টোটাল স্টার্চের 2টা ভাগ শেষ হয়ে গেছে। তো ইনশাল্লাহ তুমি যদি এভাবে পড়ে একবার খাতার মধ্যে লিখো, তোমার আর এটা ভুল হবে না, তোমার এটা আর ভুল হবে না। ওকে, তাহলে আলহামদুলিল্লাহ আমরা এটা যদি ইনশাল্লাহ পড়ে ফেলি, তো আমাদের এইভাবে আর এগুলো ভুল হবে না, অলরেডি পার্থক্যগুলো সবার হয়ে গেছে। হ্যাঁ, ওকে, খেয়াল করবা এটা কিন্তু আলফা, কারণ আমরা জানি স্টার্চ বললে স্টার্চের মধ্যে কি সেল শব্দটা আছে? সেল আছে? নাই, সেল নাই মানে এটা আলফা গ্লুকোজ। বলছিলাম আলফা গ্লুকোজ দিয়ে গঠিত, সেল থাকলে বিটা হইতো, সেটা কিন্তু আগে খেয়াল করবা, এটা আবেগে ঠালে ভুল দেখায়ও না। আচ্ছা, খেয়াল করো, এটা আমি অলরেডি তোমাকে পড়াইছি যে স্টার্চ ভেঙে তৈরি হয় ডিএমজি, বলছিলাম ডেক্সট্রিন, ম্যালটোজ এবং গ্লুকোজ, রাইট? এই যে ডিএমজি, তুমি উপরে লিখে রাখো ডিএমজি, অলরেডি ভাই পড়াইছি। সো যারা এর আগে একবার লিখছো আবার লিখো, মুখস্থ হয়ে যাবে। স্টার্চ ভেঙে কি তৈরি হয়? ডেক্সট্রিন, ডিএমজি, ডেক্সট্রিন, মল্টোজ, গ্লুকোজ। মল্টোজ কিন্তু আংশিক ভাঙানোর ফলে মল্টোজ, পুরোপুরি ভাঙলে তো গ্লুকোজই হয়ে যাবে, তাহলে মল্টোজ হচ্ছে আংশিক রিডিউসিং সুগার, রাইট? আচ্ছা, আর এই যে বড় বড় পলিস্যাকারাইড যেগুলো বলতেছি, পলিস্যাকারাইড মানে বড় শর্করা যেগুলো পড়তেছি, বড়গুলো তো কোনোটাই রিডিউসিং সুগার না, বড় শর্করা মানে অবিজারক শর্করা, নন রিডিউসিং। স্টার্চ, এদিকে সেলুলোজ, এদিকে গ্লাইকোজেন, এই যে বড় আকৃতির যে শর্করাগুলো আছে সবাই নন রিডিউসিং। ছোট যেগুলো আছে সবাই রিডিউসিং, কিন্তু একটা বাদে, সেটা কোনটা? চিনি। ভেরি গুড, খেয়াল করে দেখো,
এটা একটু এই 3 নম্বর পয়েন্টটা পড়বা। আয়োডিন দ্রবণে স্টার্চ নীল বর্ণ ধারণ করে, মানে কম্বাইন টোটাল পুরোটা আর কি। স্টার্চ মধ্যে সব কিছু যা যা আছে পুরোটা একসাথে যদি বিক্রিয়া করে তখন নীল কালার ধারণ করে। এই কালারটা কিন্তু ইম্পর্টেন্ট। সেলুলোজ বা আয়োডিনের সাথে কোনো কালার দেয় না, বুঝছো? এটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে আয়োডিন দ্রবণে স্টার্চ নীল বর্ণ দেয়, কিন্তু আয়োডিন দ্রবণে সেলুলোজ কিন্তু কোনো কালার দেয় না, বুঝছো? সেলুলোজ কিন্তু বর্ণহীন, কোনো রং দেয় না। এটা দিয়ে কিন্তু আমরা অনেক সময় স্টার্চ এবং সেলুলোজ চাইলে পার্থক্য করতে পারি আয়োডিন পরীক্ষার মাধ্যমে। তাহলে আয়োডিন দ্রবণে স্টার্চ নীল বর্ণ ধারণ করে, কিন্তু আয়োডিন দ্রবণে সেলুলোজ কোনো বর্ণ দেয় না। গ্লাইকোজেন আমাদের লালচে বাদামি একটু ওই টাইপের কালার দেয়। তো এটা আমরা এই আয়োডিনের মাধ্যমে আমরা পার্থক্য করতে পারি, এবং এই দুইটাই কিন্তু পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। স্টার্চ তো বিজারিত হবে না, কোন দুঃখ হবে, তো অবিজারক। আমি বলছিলাম যত পলিস্যাকারাইড আছে, ভাই বলেছি যত পলিস্যাকারাইড আছে সকল পলিস্যাকারাইডই হচ্ছে অবিজারক শর্করা। এক কথায় খেলা শেষ। আর যত ছোট ছোট যা আছে সবাই বিজারক, একটা বাদে, সেটা কোনটা? চিনি বা সুক্রোজ। ওকে, তাহলে ইনশাল্লাহ আর ঝামেলা হওয়ার চান্স নাই। সেলুলোজ ভাই বলছি, সেলুলোজ বললে বিটা, সেলুলোজ বললে আমাদের একটা কথা মনে আসবে বিটা গ্লুকোজ, তাই না? এই যে সেলুলোজ বললে বিটা গ্লুকোজ, এখানে যে পার্সেন্টেজ দেওয়া আছে এগুলো পড়তে গেলে আসলে সবার একটু ঝামেলা হয়, এটা আমি অস্বীকার করবো না। এবং এগুলো মনে থাকে না, এক পর্যায়ে আমার এগুলো মনে থাকতো না। তো আমি কি করতাম, শুধুমাত্র 1-2টা পড়তাম, যেটা না পড়লেই না। যেমন তুলা সবচেয়ে বেশি আছে তার মধ্যে, তাই না? 94% দেওয়া আছে তুলার মধ্যে, এই জন্য আমি তুলাটা পড়তাম। কারণ যেহেতু স্যাররা অনেক সময় প্রশ্ন করার সময় কি করে, যেটা একটু বেশি থাকে বা যেটা একদমই কম থাকে, সাধারণত ওই প্রশ্নগুলোকে মানে স্যাররা একটু বেশি পছন্দ করে, সিলেক্ট করে। তো সেই হিসেবে তুলায় সবচেয়ে বেশি 94% আছে। এবার কাঠের মধ্যে পড়তে পারো একটু কম 60%। হ্যাঁ, ওই তৃণলতা মাটি এগুলো এত পার্সেন্টেজ পড়ে পারবো না। তুমি তুলা পড়তে পারো না, সবচেয়ে বেশি আছে 94%, আর কাঠ পড়তে পারো 60%। পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণে সেলুলোজ আছে, এগুলো ভাই অলরেডি বলছি অনেকবার, এগুলো আর বলবো না। কৃত্রিম সেলুলোজ সংশ্লেষ হয়েছে 1992 সালে, এর নাম মুখস্থ করবো, কোবায়াশি শোড। এটা বৈজ্ঞানিক নাম, নিজের পড়া, যদিও বৈজ্ঞানিক নাম কিন্তু পরীক্ষায় তেমন একটা আসে না, সালও তেমন একটা আসে না। দেখবা পুরো 10-15 বছরে 1-2বার আসছে, 3বার আসছে। তো এগুলো নিয়ে এই জন্য সাল মনে না থাকলে নাই। আমি আগে বলছি সাল যদি মনে না থাকে মেডিকেল তুমি চাইলে স্কিপ করতে পারো, মানে সাল খুবই রেয়ার, কালে ভদ্র 1-2বার আসে। তো এই 1-2বার প্রশ্ন দেখবে যেটা আসছে ওটা এমনি তুমি পারতেছো, মানে সহজ জিনিসগুলো আসে। আর এত কঠিন জায়গাগুলো থেকে দিলে সাধারণত তুমি আটকে যেতে সম্ভাবনা থাকে, তো এগুলো টেনশন করার দরকার নাই। তো বিজ্ঞানের নাম বলবা, যে কৃত্রিম সেলুলোজ আবিষ্কার করেছেন কোবায়াশি এবং শর্ট। সেলুলোজ ধর্ম অলরেডি তোমাকে বলছিলাম। এই 4 নম্বর পয়েন্টটা সবাই একটু খেয়াল করো। এটি আয়োডিন দ্রবণে, ভাই অলরেডি বলছি, আয়োডিন দ্রবণে কোনো রং দেয় না। ওকে, এটা আণবিক ভর 2 লক্ষ থেকে কয়েক লক্ষ হইতে পারে, এবং এটা অবিজারক। অবিজারক তো ভাই অলরেডি বলছিলাম, যেহেতু যত পলিস্যাকারাইড আছে, যেহেতু এটা একটা পলিস্যাকারাইড, এই জন্য পলিস্যাকারাইড মানেই অবিজারক শর্করা। ওকে, পলিস্যাকারাইড মানেই অবিজারক শর্করা, ইনশাল্লাহ পারবো সবাই। সেলুলোজ ব্যবহারগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কারণ সেলুলোজের ভ্যারাইটিস ব্যবহার, বুঝছো? তোমরা যখন সেলুলোজ ব্যবহার করি আমরা খুব কমন কিছু জিনিস, আমরা একটু আগেই দেখো, কোষ প্রাচীর যেগুলো এমনি পারবা, তন্তু। এই যে এটা খুব ইম্পর্টেন্ট, নাইট্রেট বিস্ফোরক হিসেবে ব্যবহৃত হয় সেলুলোজ, এসিটেট ফটোগ্রাফিক ফিল্মে ব্যবহৃত। এই দুইটা আসলে খুবই ইম্পর্টেন্ট। আরেকটা আছে ক্রোমাটোগ্রাফি। তাহলে একটা হচ্ছে নাইট্রেট বিস্ফোরক, আর একটা এসিটেট ফটোগ্রাফিক ফিল্ম। আমরা এই জাতীয় জিনিসগুলো কিন্তু আর কোথাও পড়ি নাই, পড়ছি এই জাতীয় যে গুরুত্ব, নাইট্রেট বিস্ফোরক বা এসিটেট ফটোগ্রাফিক ফিল্ম, এই জাতীয় গুরুত্বগুলো আমরা কিন্তু আর বেশি একটা জায়গায় পড়ি নাই। তাহলে আমরা আসলে এই জন্য এই জায়গাগুলো একটু খেয়াল করবো, একটা নাইট্রেট বিস্ফোরক, একটা এসিটেট ফটোগ্রাফিক ফিল্ম। আর আরেকটা হচ্ছে এটা, এই 7 নম্বরটা ক্রোমাটোগ্রাফি বলছিলাম না, খেয়াল করে দেখো, থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, মানে পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি। এটা কিন্তু ইয়েতে আছে, কেমিস্ট্রির ক্রোমাটোগ্রাফি অংশ অর্থাৎ 2 কিন্তু আছে। থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি বা পাতলা স্তর ক্রোমাটোগ্রাফিতে আমরা স্টেশনারি ফেজ হিসেবে সেলুলোজ ব্যবহার করে থাকি, খুবই ইম্পর্টেন্ট। পাতলা স্তর ক্রোমাটোগ্রাফিতে আমরা বা থিন লেয়ার ক্রোমাটোগ্রাফিতে স্টেশনারি ফেজ হিসেবে আমরা সেলুলোজ ব্যবহার করে থাকি। তাহলে খেয়াল করে দেখো, সেলুলোজের 3টা ব্যবহার, একটা ইউনিক ব্যবহার আমরা পড়েছি। কোন 3টা? একটা হচ্ছে ভাইয়া নাইট্রেট বিস্ফোরক, নাইট্রেট বোমা, নাইট্রেট বিস্ফোরক হিসেবে। একটা হচ্ছে এসিটেট ফটোগ্রাফিক ফিল্মে, আর একটা হচ্ছে পাতলা স্তর থিন লেয়ার ক্রোমাটোগ্রাফিতে স্টেশনারি ফেজ হিসেবে। তাহলে এই 3টা হচ্ছে ইউনিক তোমার ব্যবহার, এবং এই 3টা থেকে সাধারণত আসার সম্ভাবনা অনেক বেশি, যদি ইনশাল্লাহ আসে। একটু ইউনিক প্রশ্ন করতে চায় গতানুগতিক ধারার একটু বাইরে। এই তিনটা তোমাকে মাস্ট মনে রাখতে হবে ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, তাহলে যদি এটা পেরে থাকো, তাহলে আমরা কি সেলুলোজ হজম করতে পারি না, কারণ আমাদের এটা হজম করার জন্য সেলুলেজ নামক যে এনজাইম দরকার এটা আমাদের থাকে না। এটা এটা ইয়েতে থাকে, ওই যে গরু ছাগলে থাকে, ওরা হজম করতে পারে, আমরা পারি না। কিন্তু আমাদের দরকার, আমরা কেন খাই? রাফেজ আর জাতীয় খাবার দরকার, এই জন্য খাই। আচ্ছা, এখানে অনেক কিছু লেখা আছে, তুমি আমাকে বলো দেখি, আয়োডিন দ্রবণে সেলুলোজ কি বর্ণ দেয়? পারো কিনা দেখি। আয়োডিন দ্রবণে সেলুলোজ কি বর্ণ দেয়?
বলুন দেখি কোথায় যাই, কোথায় গেলে শান্তি পাই। ভাবিলাম বনে যাব, তাপিত হিয়া চুড়াবো, সেখানে অর্ধরাত্রে কাঁদে মৃগী কম্পগাত্রে। ম্যাডাম, সুখ খুঁজিলেই কি সুখ খুঁজে পাওয়া যায়? চমৎকার লাইন। আচ্ছা, তোমরা উত্তর করো যে আয়োডিন দ্রবণে সেলুলোজ কি বর্ণ দেয়? ভাইয়া, আয়োডিন দ্রবণে সেলুলোজ কোনো বর্ণ দেয় না। ভেরি গুড, যারা ইনশাল্লাহ পেরেছ। নেক্সট তোমাদেরকে প্রশ্ন করি, বলো তো সবচেয়ে বৃহত্তম স্টার্চ কণিকা পাওয়া যায় কোথায়? 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 গোল আলু। ভেরি গুড, ভেরি গুড, এক্সেলেন্ট। নেক্সট প্রশ্ন করি তোমাদেরকে, উত্তর করো। ভাইয়া, তুলায় তুলায় সেলুলোজের পার্সেন্টেজ কত? তুলায় কত? যেহেতু সবচেয়ে বেশি অলরেডি বলেছিলাম, তুলায় সেলুলোজের পার্সেন্টেজ কত? তুলায় কত? তো এগুলো ইনশাল্লাহ পারবা। নীলবর্ণ এগুলো হচ্ছে বর্ণদেন করে না, আলফা বিটা এগুলো আলহামদুলিল্লাহ পড়িয়েছি। এটা সংখ্যাটা পড়বা 300 থেকে 3000 গ্লুকোজ। আচ্ছা, সো যারা পেরেছে ভেরি গুড। তুলায় হচ্ছে 94%। স্টার্চ কণিকা বৃহত্তম হচ্ছে গোল আলুতে, ক্ষুদ্রতম হচ্ছে চালের মধ্যে। ভেরি গুড। তুলায় হচ্ছে 94%। ভেরি গুড। কাঠে কত? কাঠে সেলুলোজ কত? কাঠের মধ্যে সেলুলোজ কত? কাঠের মধ্যে ভাইয়া, কাঠের মধ্যে সেলুলোজ হচ্ছে 60%, তাই না? তো যারা পেরেছ ভেরি গুড। ওকে, ইনশাল্লাহ বাকিরা পারবা, চেষ্টা করো, ইনশাল্লাহ পারবা। আচ্ছা, নেক্সট প্রশ্ন খেয়াল করে দেখো। আচ্ছা, এটা পরে নেই, খেয়াল করো। গ্লাইকোজেন কি আলফা না বিটা? আগে বলো, গ্লাইকোজেন কি আলফা ডি গ্লুকোজ না বিটা ডি গ্লুকোজ? এটা আগে বলো। গ্লাইকোজেন কি আলফা না বিটা? ভাই, গ্লাইকোজেনের মধ্যে কি সেল শব্দটা আছে? নাই। তাহলে কোন ধরনের গ্লুকোজ দিয়ে গঠিত হবে? আলফা ডি গ্লুকোজ। ভেরি গুড। নেক্সট, এই গ্লাইকোজেনের মধ্যে 10 থেকে 20টা গ্লুকোজ থাকে প্রত্যেকটা শাখায়। এটা একটু সংখ্যা ইম্পর্টেন্ট। আমরা সবাই জানি প্রাণীদেহে যকৃতে এবং মাংসপেশিতে জমা থাকে, এটা আমরা সবাই জানি। প্রাণীদেহে সঞ্চিত শর্করা হলো গ্লাইকোজেন। প্রাণীদেহে সঞ্চিত শর্করা হচ্ছে গ্লাইকোজেন। ভেরি গুড, ইনশাল্লাহ পারবো। গ্লাইকোজেনকে প্রাণীর স্টার্চ বলে। গ্লাইকোজেন আবিষ্কার করছে, খুবই ইম্পর্টেন্ট, ক্লড বার্নার্ড। কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একজন বিজ্ঞানী, এটা ভালো করে পড়বো। গ্লাইকোজেন আবিষ্কার করেছেন কে? ক্লড বার্নার্ড। গ্লাইকোজেনকে বলা হয় প্রাণীজ স্টার্চ। পারবো। আচ্ছা, গ্লাইকোজেন একটা কালার আছে, সে হচ্ছে তোমার আয়োডিন দ্রবণে বিক্রিয়া করলে, এই যে খুবই ইম্পর্টেন্ট, কোথায়, এই যে আয়োডিন দ্রবণে লালচে বেগুনি বর্ণ ধারণ করে। এবার বলো তো, আয়োডিন দ্রবণে অ্যামাইলোজ কি কালার ধারণ করে? শুধু অ্যামাইলোজ, নট ফুল স্টার্চ, অনলি অ্যামাইলোজ কি কালার ধারণ করে? আমরা জানি স্টার্চের দুইটা ভাগ, একটা অ্যামাইলোজ, একটা অ্যামাইলোপেকটিন। পড়াইছি, অ্যামাইলোজ সব কম থাকে, কম থাকার কারণে মুখটা কালো হয়ে থাকে। তাহলে এবার বলো, আয়োডিন দ্রবণে অ্যামাইলোজ কি বর্ণ ধারণ করে? আয়োডিন দ্রবণে অ্যামাইলোজ কি বর্ণ ধারণ করে? ভাইয়া, আয়োডিন দ্রবণে অ্যামাইলোজ ধারণ করে কি কালার? কালো। সব কম, মুখ কালো হয়ে আছে। আর আয়োডিন দ্রবণে স্টার্চ, ওভারঅল স্টার্চ কি বর্ণ দেয়? ওভারঅল তো বলবো না, বলবো আয়োডিন দ্রবণে স্টার্চ কি বর্ণ প্রদান করে। মানে স্টার্চ যখন বলবে তখন ওই কালো না লালো না, তখন স্টার্চ একক কালার। কোনটা হবে? আয়োডিন দ্রবণে স্টার্চ দিবে নীল রং। আয়োডিন দ্রবণে স্টার্চ দিবে নীল রং। সেলুলোজ কোনো বর্ণ দেয় না, গ্লাইকোজেন লালচে বেগুনি। ওকে, তো গ্লাইকোজেন দাগে দিও, পানিতে আংশিক দ্রবণীয়, এটা একটু দাগ দিও। গ্লাইকোজেন পানিতে আংশিক দ্রবণীয়, আর ওই স্টার্চ এবং সেলুলোজ দুইটাই পানিতে অদ্রবণীয়, পানিতে একদম মিক্স হয় না। কিন্তু গ্লাইকোজেন পানিতে আংশিক দ্রবণীয়। এটা একটু ব্যতিক্রমধর্মী একটা পলিস্যাকারাইড। সাধারণত পলিস্যাকারাইড যারাই আছে ওরা সবাই কিন্তু পানিতে অদ্রবণীয়। তুমি ব্যতিক্রম দেখতে পাচ্ছ, স্টার্চ হচ্ছে পানিতে আংশিক দ্রবণীয়, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তো ইনশাআল্লাহ পারবো। পেশিতে সঞ্চিত গ্লাইকোজেন শক্তি যোগাবে, রক্তে গ্লুকোজের মাত্রা বজায় রাখবে, এগুলো খুব সিম্পল কথাবার্তা, আমাদের আলহামদুলিল্লাহ হয়েছে। এই যে রিডিউসিং সুগার, খেয়াল করো ভাইয়া, রিডিউসিং সুগার চিনার উপায় ভাইয়া অলরেডি পড়াইছি। কি পড়াইছি মনে রাখবা? সকল, এটা এখানে লিখে রাখো তোমাদের বইয়ের উদাহরণের মনে রাখার জন্য। সকল মনো প্লাস ডাইস্যাকারাইড হচ্ছে রিডিউসিং শর্করা। ব্যতিক্রম কোনটা? একটা সবাই বলো দেখি, কমেন্টে উত্তর করো। ব্যতিক্রম কোনটা যেটা পরীক্ষা আসবে?
ব্যতিক্রম হচ্ছে সুক্রোজ। এই ব্যতিক্রম হচ্ছে কোনটা? সুক্রোজ। ভাইয়া পড়াইছি। তো ডাইস্যাকারাইড যারা আছে সবাই, মনোস্যাকারাইড তো অবশ্যই, ডাইস্যাকারাইড যারা আছে ওরাও রিডিউসিং সুগার। ব্যতিক্রম কোনটা? ব্যতিক্রম হচ্ছে সুক্রোজ। ওকে, এখন ভাইয়াকে বলে দেখেন, বলেন দেখি পারেন কিনা দেখি। এই যে ডাইস্যাকারাইড যেগুলো আছে বা যতগুলো রিডিউসিং সুগার আছে এদের মধ্যে একটা হচ্ছে আংশিক রিডিউসিং সুগার। সেটা কোনটা দেখি কারা বলতে পারো? আংশিক রিডিউসিং সুগার কোনটা কারা বলতে পারো দেখি? আংশিক রিডিউসিং সুগার কারা বলতে পারেন চলো দেখি। আংশিক রিডিউসিং সুগার হচ্ছে ভাইয়া মল্টোজ। আংশিক বলে মল্টোজের কথা মনে রাখি। আর নন রিডিউসিং সুগার পড়ার কিছু নেই, বড় বড় যেগুলো আছে সবগুলো নন রিডিউসিং সুগার। ওকে, হেমিসেলুলোজ খুব ইম্পর্টেন্ট। আমরা বেসিক্যালি হেমিসেলুলোজ পড়ি হচ্ছে অধ্যায় 1-এর মধ্যে আছে। প্রাচীর জাইলোগ্লুকান নামক হেমিসেলুলোজ প্রাচীর গঠনে ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে, কোষ প্রাচীরের মধ্যে ওখানে আমরা পড়েছিলাম। তো যাক উদাহরণগুলো দেখতে পারো, গ্লুকান, জাইলান। কাইটিন খুবই ইম্পর্টেন্ট। কাইটিন ছত্রাকের কোষ প্রাচীর, আমরা সবাই জানি ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন নিয়ে গঠিত। সবাই 19 থেকে আমরা পড়ে আসছি। কাইটিন কিন্তু এক ধরনের শর্করা, অবশ্যই পলিস্যাকারাইড বা শর্করা, কারণ যত কোষ প্রাচীর আছে সবার মধ্যে প্রধান উপাদান শর্করা। এই যে এই কাইটিনের মধ্যে নাইট্রোজেন আছে, খুবই ইম্পর্টেন্ট। এটা একটা নাইট্রোজেন বিশিষ্ট পলিস্যাকারাইড। তাহলে এটা একটা শর্করা, কিন্তু শর্করার মধ্যে নাইট্রোজেন আছে এবং এটা বিশ্বে প্রচুর পরিমাণে থাকা দ্রব্যগুলোর মধ্যে একটা, কারণ ছত্রাক অনেক আছে। তাহলে এবং বিশ্বে প্রচুর পরিমাণে থাকা দ্রব্যের মধ্যে একটা হচ্ছে কাইটিন। এবং শুধু ছত্রাক, লবস্টার, এই যে বিভিন্ন রকমের আর্থ্রোপোডা পর্বের অনেক প্রাণী, এদের বহিঃকঙ্কালে কাইটিন থাকে। ওকে, কাকটার উপরে যে খোলসটা, শক্ত খোলস তৈরি হবে, এদের বহিঃকঙ্কালে কাইটিন নির্মিত, সেই জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে মনে রাখবা কাইটিন নামক যে পলিস্যাকারাইড এর মধ্যে কোন উপাদান থাকে? নাইট্রোজেন। নাইট্রোজেন বিশিষ্ট পলিস্যাকারাইড হচ্ছে কাইটিন। পরীক্ষা আসতে পারে নাইট্রোজেন বিশিষ্ট পলিস্যাকারাইড। ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা এবার চলে আসি। দেখো এখানে গ্লুকোসামিন এবং গ্যালাক্টোসামিন, এই দুইটা একটু মনে রাখতে হবে। গ্লুকোসামিন এবং গ্যালাক্টোসামিন, তো এটা পড়তে গেলে আমার নিজের নাম মনে আসে। আমার নাম ডাকনাম কিন্তু সামিন, এই যে সামিন, তো ওখান থেকে নামটা মনে আসে। খেয়াল করে দেখো, গ্লুকোসামিন, গ্যালাক্টোসামিন। ভাইয়া খেয়াল করো, খুবই ইম্পর্টেন্ট, 5 স্টার দাগ দাও। তরুণাস্থির প্রধান দ্রব্য কোনটা? গ্যালাক্টোসামিন। এই যে সবাই খেয়াল রাখবা, খুবই ইম্পর্টেন্ট। তাহলে তরুণাস্থির প্রধান দ্রব্য কোনটা? গ্যালাক্টোসামিন। আর গ্লুকোসামিন পলিমার হয়ে তৈরি করে কাইটিন। তাহলে খেয়াল করো, কাইটিনের জন্য আমরা পড়বো গ্লুকোসামিন। গ্লুকোসামিন তাহলে গ্লুকোসামিন পলিমার হয়ে তৈরি করবে। আমাদের তরুণাস্থির মধ্যে কি আছে? গ্যালাক্টোসামিন। ওকে, তরুণাস্থির মধ্যে প্রথম দ্রব্য কোনটা? গ্যালাক্টোসামিন। তাহলে আমাদের তরুণাস্থির প্রথম দ্রব্য কোনটা? গ্যালাক্টোসামিন। তরুণাস্থি গ্যালাক্টো। এটাই চাইলে আমরা আরো সহজভাবে মনে রাখতে পারি, গালিগালাজ বুংবাং দিয়ে, দরকার নাই, তুমি ছিল এটা এমনি মনে থাকবে। গ্লুকোসামিন হচ্ছে কাইটিন। এই যে গ্লুকো সরাসরি ক একদম সিঙ্গেল ভাবে আছে কাইটিন। ওকে, আর গ্যালাক্টোসামিন হচ্ছে তরুণাস্থির জন্য। এটা ইনশাল্লাহ তোমার এমনি মনে থাকবে। আমি তারপর দুইবার তোমাকে জিজ্ঞাসা করবো যেন তোমার ইনশাল্লাহ আরো ভালো করে এটা মুখস্থ হয়। তাহলে ভাই বলো তো, বলো তরুণাস্থির প্রথম দ্রব্য কোনটা? গ্লুকোসামিন নাকি গ্যালাক্টোসামিন? তরুণাস্থির প্রধান দ্রব্য কোনটা? গ্লুকোসামিন না গ্যালাক্টোসামিন? ভাইয়া তরুণাস্থির প্রধান দ্রব্য হচ্ছে গ্যালাক্টোসামিন। গ্যালাক্টো। তা আরো ইজিলি মনে রাখতে পারো, তরুণাস্থি আমাদের শরীরে আছে, আমরা মানুষরাই কিন্তু গালিগ্লাস করি। হ্যাঁ, তাহলে গ্যালাক্টো, তরুণাস্থির প্রধান দ্রব্য হচ্ছে গ্যালাক্টোসামিন। এটা হচ্ছে একদম মানে লোয়েস্ট, যদি কেউ কোনোভাবে মনে রাখতে না পারো সেই এটা দিয়ে মনে রাখো। তাই মনে রাখতে পারলে হয়েছে, দিন শেষে মনে রাখতে পারাটাই আসলে টেকনিক, এটাই আসলে বেস্ট ওয়ে। তুমি মনে রাখতে পারছো, কিভাবে মনে রাখতে পারছো ডাজন্ট ম্যাটার। এর বিষয়ে আসলে মেডিকেল বিষয় টেস্টে কিভাবে মনে রাখতে পারছো তোমাকে জিজ্ঞাসা করবে না, কারণ বলারও দরকার নাই। তুমি তোমার মতো করে বিভিন্ন কায়দায় মনে রাখবা, তাহলে দেখবে ইনশাল্লাহ। তুমি ওই টেকনিক অ্যাপ্লাই না করলে পরীক্ষা হলে গিয়ে সব ইনস্ট্যান্ট এমসিকিউ এতগুলো পারা যায় না। পারে যে ধরো এর আগে অনেক পড়ছে, 2 বছর ধরে এমসিকিউ সব জ্বালাপালা, সে পারবে। কিন্তু তুমি হুট করে এত এমসিকিউ তো পড়া নেই দাগে, তোমার জন্য এটা কঠিন হবে। তুমি যেন বিভিন্ন টেকনিক দিয়ে মনে রাখার চেষ্টা করবা। ওকে, আমরা আজকের লাস্টের দিকে চলে আসছি। আমরা আজকে কার্বোহাইড্রেটটাই পড়বো এবং বাকি অংশটা ইনশাল্লাহ আমরা কালকে পর্বে পড়বো। সো আমরা একদমই লাস্টে চলে আসছি। এবং দেখো তোমরা অলরেডি কিন্তু আল্লাহর মতো আমার সাথে তোমাদের কিন্তু ম্যাক্সিমাম পড়াই তোমাদের ক্লাসের মধ্যেই। আমার বিশ্বাস যে তোমাদের মুখস্থ হয়ে গেছে, কারণ তোমরা যখন কমেন্ট করছো আমি অলরেডি বুঝে গেছি তোমরা ম্যাক্সিমাম জিনিস মুখস্থ করে ফেলছো। এই যে শক্তির প্রধান হচ্ছে শর্করা, এই যে কোষ প্রাচীরের প্রধান উপাদান, এগুলো সব আলহামদুলিল্লাহ আগে পড়া ছিল, এগুলো সব আলহামদুলিল্লাহ আমরা আগে পড়াইছি। ওকে, এই অ্যামাইনো অ্যাসিড থেকে আমরা ইনশাল্লাহ আগামী পর্বে অর্থাৎ কালকে ইনশাল্লাহ আমরা অ্যামাইনো অ্যাসিড থেকে শুরু করে ইনশাল্লাহ আগামী পর্বটা পড়বো। তাহলে আমি এখন
সবাইকে 2-3টা প্রশ্ন করে ইনশাল্লাহ আমি ক্লাসটা শেষ করব। তোমার প্রথম কথা হচ্ছে ক্লাসটা সবাই কেমন বুঝেছো এটা একটু আমাকে জানাও। এই ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে? এই যে ভাইয়া পড়াইলাম, এই যে একদম আলহামদুলিল্লাহ সরকারের যে সবচেয়ে বড় অংশ এটা আলহামদুলিল্লাহ ভালো করে পড়াই ফেললাম। ক্লাসটা তোমার কাছে কেমন লেগেছে তুমি একটু ভাইকে জানাও। কালকে ইনশাল্লাহ কোর্স সেশন পর্ব 2 এর মাধ্যমে বাকি অংশ শেষ করবো পুরোটা। তো ইনশাল্লাহ আশা করি কালকে ইনশাল্লাহ তোমাদের পুরো ক্লাসের ম্যাক্সিমাম পড়া যতটুকু পড়াবো আমি মুখস্থ করাই দিব ইনশাল্লাহ যতটুকু সম্ভব হয়। তো ক্লাসটা কেমন লেগেছে প্রথমত এটা জানাবা, যে অনেস্ট রিভিউ, যে তোমাদের কাছে আসলেই মেডিকেল এডমিশনের প্রথম ক্লাস, টাইগার ডিএমসির প্রথম ফ্রি ক্লাস তোমাদের মাঝে আমি আজকে নিয়ে আসছি। রাত 11টার দিকে কিন্তু ইনশাল্লাহ তোমাদের লাইভে রেজাল্ট হবে, গতকাল মে দিবস এক্সামের রেজাল্ট। তো ইনশাল্লাহ 11টায় তোমরা লাইভে যুক্ত হবা। তো ক্লাসটা কেমন লেগেছে তোমরা সবাই অবশ্যই জানাবা। তা আমার 2টা প্রশ্ন করে ইনশাল্লাহ আমি 2-3টা প্রশ্ন করে আমি তোমাদের ছুটি দিয়ে দিব ইনশাল্লাহ। তোমরা ভাইয়াকে বলো তো ফার্স্ট অফ অল তোমরা ভাইয়াকে বলবা যে অলরেডি সবগুলো প্রশ্ন মানে করে করে আসছি। রেফিনোস এটা কোন ধরনের শর্করা? এটা কি ট্রাইস্যাকারাইড নাকি ডাইস্যাকারাইড নাকি টেট্রাস্যাকারাইড নাকি পেন্টাস্যাকারাইড? রেফিনোস কোন ধরনের শর্করা? রেফিনোস কোন ধরনের শর্করা? রেফিনোস হচ্ছে, যারা উত্তর করছো ভেরি গুড, রেফিনোস হচ্ছে এক ধরনের ট্রাইস্যাকারাইড। এর মধ্যে 3 ভাই আছে, গ্লুকোজও আছে, ফ্রুক্টোজও আছে, গ্যালাক্টোজও আছে। নেক্সট বলো তো ভাইয়া মধুর মধ্যে মধুর প্রধান শর্করা কোনটা? দেখি পারো কিনা। মধুর প্রধান শর্করা কোনটা? কারণ আমরা জানি গতে গ্লুকোজ, গতে গ্রেপ সুগার, ফতে ফ্রুক্টোজ, ফতে ফ্রুট সুগার, কিন্তু মধুর প্রধান শর্করা কোনটা? মধুর প্রধান শর্করা কোনটা? মধুর প্রধান শর্করা হচ্ছে কোনটা? পারবা? সবাই কমেন্ট করো আগে। তোমরা এখন ট্রাইস্যাকারাইডের কমেন্টে আমার সামনে আসতেছে। সেকেন্ড প্রশ্ন অলরেডি করেছে, মধুর প্রধান শর্করা কোনটা? সুক্রোজ, ভেরি গুড। মধুর প্রধান শর্করা হচ্ছে সুক্রোজ, ভেরি গুড। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভাইয়া, আচ্ছা ফিউরানোজ ধরনের রিং স্ট্রাকচার কোনটার মধ্যে পাবো? গ্লুকোজ নাকি ফ্রুক্টোজ? ফিউরানোজ রিং স্ট্রাকচার কোনটার মধ্যে পাবো? গ্লুকোজ নাকি ফ্রুক্টোজ? ফিউরানোজ রিং স্ট্রাকচার কোনটার মধ্যে পাবো? গ্লুকোজ নাকি ফ্রুক্টোজ? ফিউরানোজ রিং স্ট্রাকচার কোনটার মধ্যে পাবো? গ্লুকোজ নাকি ফ্রুক্টোজ? হ্যাঁ, ফিউরানোজ রিং স্ট্রাকচার আমরা ইনশাআল্লাহ পাবো ফ্রুক্টোজের মাঝে। ভেরি গুড, ফতে ফ্রুক্টোজ, ফতে ফিউরানোজ। নেক্সট কোয়েশ্চেন, ভিটামিন সি তৈরিতে কোন শর্করা ব্যবহৃত হয়? ভিটামিন সি তৈরিতে নিচের কোন শর্করাটি ব্যবহৃত হয়? ভিটামিন সি তৈরিতে কোন শর্করাটি ব্যবহৃত হয়? ফ্রুক্টোজ, ফিউরানোজ, ভেরি গুড। ভিটামিন সি তৈরিতে হচ্ছে গ্লুকোজ, ভেরি গুড। ভিটামিন সি তৈরিতে হচ্ছে গ্লুকোজ। নেক্সট কোয়েশ্চেন ভাইয়া, দুধের মধ্যে কোন শর্করা পাওয়া যায়? দুধের শর্করা কোনটা? দুধের মধ্যে কোন শর্করা পাওয়া যায়? দুধের শর্করা কোনটা? দুধের মধ্যে কোন শর্করা পাওয়া যায়? ভাইয়া দুধের মধ্যে প্রাপ্ত শর্করা হচ্ছে, ভেরি গুড, ল্যাকটোজে যা আছে সব দুধের শর্করা। নেক্সট কোয়েশ্চেন দুধের শর্করা গেল। নেক্সট কোয়েশ্চেন সবাই উত্তর করার চেষ্টা করবা, তাহলে ইনশাল্লাহ পড়া হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন, নাইট্রেট বিস্ফোরক হিসেবে ব্যবহৃত হয় কোনটা? কোন শর্করাটি নাইট্রেট বিস্ফোরক হিসেবে ব্যবহৃত হয়? একটি অ্যাটিপিক্যাল যেগুলো আছে, নাইট্রেট বিস্ফোরক, থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, এসিটেট ফটোগ্রাফিক ফিল্ম, এই নাইট্রেট বিস্ফোরক হিসেবে ব্যবহৃত হয় কোনটা? সবাই ভাইকে উত্তর করবে। নাইট্রেট বিস্ফোরক হিসেবে ব্যবহৃত হয় কোনটা? নাইট্রেট হচ্ছে সেলুলোজ। নাইট্রেট কোনটা? সেলুলোজ। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভাইয়া, স্টার্চের আংশিক ভাঙনের ফলে কোন শর্করা তৈরি হয়? স্টার্চের আংশিক ভাঙনের ফলে কোন শর্করা তৈরি হয়? স্টার্চের আংশিক ভাঙনের ফলে কোন শর্করা তৈরি হয়? ভাইয়া স্টার্চের আংশিক ভাঙনের ফলে তৈরি হয় ম্যালটোজ বা মল্টোজ। ওকে, ভেরি গুড।
লাস্ট কোয়েশ্চেন, এটা করে ইনশাল্লাহ আমরা আমাদের আজকের ক্লাস এখানে শেষ করবো ইনশাল্লাহ। লাস্ট কোয়েশ্চেন, ল্যাকটোজের আপেক্ষিক মিষ্টতা কত? ল্যাকটোজের আপেক্ষিক মিষ্টতা কত? দেখো সংখ্যামূলক জিনিস কিন্তু তোমার মাথায় যদি ইচ্ছা থাকে তাহলে বুঝবা তোমার অনেক পড়া কিন্তু আলহামদুলিল্লাহ এগিয়ে গিয়েছে। ওকে, ল্যাকটোজের আপেক্ষিক মিষ্টতা কত? আরো প্রশ্নগুলো আরো ভালো লাগতো না? আচ্ছা, ল্যাকটোজের এই যে পারলে আবার এই জিনিসটা ভালো, পারলে তখন অ্যান্সার করতে ভালো লাগে। ল্যাকটোজের আপেক্ষিক মিষ্টতা হচ্ছে ভাইয়া 16। আরেকটা প্রশ্ন করবো লাস্ট। আচ্ছা আরেকটা করি তোমাদের চাহিদা আছে, তোমরা পারতেছো ইনশাল্লাহ। আরেকটা প্রশ্ন করি, লাস্ট কোয়েশ্চেন তাহলে এখানে হবে। অত্যাবশ্যকীয় এলিমেন্ট, উদ্ভিদের অত্যাবশ্যকীয় এলিমেন্টের সংখ্যা কয়টা? উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয় এলিমেন্টের সংখ্যা কয়টা? উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয় এলিমেন্টের সংখ্যা কয়টা? উদ্ভিদের অত্যাবশ্যকীয় এলিমেন্ট কয়টা উদ্ভিদের জন্য? হ্যাঁ, ল্যাকটোজের আপেক্ষিক মিষ্টতা ভেরি গুড 16। মাশাআল্লাহ পারছো সবাই, ভেরি গুড। ইনশাআল্লাহ তোমরা ভালো করবা। যেটা বললাম যে উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয় এলিমেন্টের সংখ্যা কয়টা? কালকে ক্লাস ইনশাল্লাহ 8:30টার দিকে, একই টাইম, কালকে 8:30 ইনশাল্লাহ টার্গেট ডিএমসি 6.0 ফ্রি উইকের সেকেন্ড ক্লাস, কোষ রসায়নের দ্বিতীয় পর্বে তোমার সাথে ইনশাল্লাহ দেখা হবে আমার। এবং এরপরে 3টা ক্লাস হবে ইনশাল্লাহ জৈব রসায়নের উপরে। সবাই অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাস করার চেষ্টা করবে ইনশাল্লাহ। তোমাদের জন্য এই ক্লাসগুলো যেন ইনশাল্লাহ সর্বোচ্চ ভালোভাবে তুমি এখান থেকে কিছু আউটকাম নিয়ে দিতে পারো। ওকে, তুমি যেন ইনশাল্লাহ মেডিকেল চান্স পেতে পারো। প্রত্যেকটা অধ্যায় তুমি ইনশাল্লাহ ভালো করে পড়ে এমসিকিউ প্র্যাকটিস করে এক্সাম দিবা, টার্গেট ডিএমসিতে এক্সাম দিবা, তারপর রিভিশন দিবা। আমি তোমাদের ইনশাল্লাহ গাইডলাইন যেভাবে দিচ্ছি এই গাইডলাইনটা ফলো করবা। আমি তোমাদের কীভাবে পড়িয়েছি তোমরা আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছো। এভাবে যদি ইনশাল্লাহ বাসায় এখন পড়তে যাও দেখবো অনেক অল্প সময় তোমার এই অংশটা শেষ। তো এখন তুমি বারবার রিভিশনের সুযোগ পাবা, দাগানো লাইনগুলো বারবার রিভিশন দিবা, এটাই কিন্তু নিয়ম। ওকে ওকে সো সবার জন্য অসংখ্য শুভকামনা। তোমরা সবাই মাশাআল্লাহ পেরেছো 92টি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটা মনোযোগের সাথে করার জন্য। ইনশাল্লাহ আগামীকালকে ইনশাল্লাহ তোমার সাথে দেখা হবে রাত 8:30। আজকে রাত 11টায় মেডিবসের ফাইনাল এক্সাম রেজাল্ট দিব। প্রায় 100 জনের জন্য পুরস্কার আছে। তোমরা ইনশাল্লাহ দেখতে পারো যে টপ 20-এর মধ্যে কারা আছে, কোন কলেজ থেকে, এবং তোমাদের পরিচিত ফ্রেন্ডরা আছে কিনা। তোমরা ইনশাল্লাহ লাইভে থেকে সবাই সেই এক্সাম রেজাল্টটা ইনশাল্লাহ দেখতে পারো। সবার জন্য অনেক শুভকামনা, সবার জন্য অনেক দোয়া। ইনশাল্লাহ টার্গেট ডিএমসি 6.0-তে সবাইকে ওয়েলকাম। ভর্তি হলে কিন্তু 5টা বই তোমরা ফ্রিতে পেয়ে যাচ্ছ, 3টা প্র্যাকটিস বুক, একটা এক্সট্রা বুস্টার, একটা প্রশ্ন ব্যাংক, এবং সব কিছু 25 আগস্টের মধ্যে ভর্তি হলে 4500 টাকা ইনশাল্লাহ এনরোল করতে পারবে। সো আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।